everyone. Walaikum assalam. মৃদুলা, দেখা যাক কি অবস্থা বলো। সবাই আছো কেমন? শুনতে পাচ্ছ ঠিক মতো? যারা সালাম দিচ্ছ সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। আজান হচ্ছিল তো, এই জন্য একটু পরে শুরু করলাম আর কি, আর কিছু না। বুঝতে পারছো? শরীর এখন আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আগের থেকে বেটার, ফার বেটার। দোয়া করো। আমরা আজকে পড়বো হচ্ছে বানান ও বানান শুদ্ধি, আর বানানের একটা টপিক, ওটার নাম হলো নত্যবিধান সত্যবিধান। ক্লাসটা কম্পারেটিভলি একটু লাইট, যেহেতু শুধু রুলস এবং পরবর্তীতে বানানের প্র্যাকটিস। আশা করা যায় আমরা আজকে অন্য দিনের তুলনায় হয়তো সামান্য আগে শেষ করতে পারবো। ঠিক আছে, আশা করি আর কি, দেখা যাক। ভালো আছি আলহামদুলিল্লাহ। কাজী নজরুলের লেখালেখির ভেতর থেকে কোনো প্রশ্ন আসতে পারে কি গতকালের পড়া? হ্যাঁ, নীলা বলছে আগে কিছু পড়ি না, এখন পড়লে হবে কিনা? ইনশাআল্লাহ হবে, অনেক সময় বাকি। তোমার থেকে পরে জার্নি শুরু করে অনেকে সাকসেস হয়েছে, রেজাল্ট পরবর্তী ব্যাচ থেকে অনেকে চান্স পায়। সুতরাং তুমি পাবা না এমন কোনো কথা নেই, অবশ্যই পাবা। বিষয় হচ্ছে তুমি কাজটা করতেছো কিনা প্রপারলি, তোমার কাজ তুমি করছো কিনা। কয়টায় শেষ হতে পারে? নর্মালি তো আমরা শেষ করি হচ্ছে 10টা বা তার আশেপাশে, একটু কম বা বেশি। আশা করছি আজকে 10টার আগে শেষ করা যায় কিনা। দেখো, বানান ও বানান শুদ্ধি, তো বানান শুদ্ধি বোঝার জন্য তোমার কিছু বেসিক কথা আগে শিখে নিতে হবে, আগে জানতে হবে। ভাইয়া যা যা বলি এগুলো সব শুনতে হবে, ঠিক আছে? কোনো কথাবার্তা না বলে খালি শুনবা, কোনো কথা নাই, খালি শুনবা আমি কি বলি, বোঝার চেষ্টা করবা। কিন্তু তোমরা যেটা করো, তোমরা এখানে এসে সমানে লেখো। হ্যাঁ, তোমাদের আসলে লেখা থামানোই একটা লড়াই, তারপরে পড়ানো হচ্ছে আরেকটা ব্যাপার। সৌরভ বলছে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদ কি? এটা তো জিকের পড়া। একটা রাষ্ট্র যদি ফেডারেশন হয়, ফেডারেল স্টেট যেগুলো, সেগুলোতে সরকারের দুইটা লেয়ার থাকে। একটা হচ্ছে তোমার প্রদেশ, আর একটা হচ্ছে কেন্দ্র। যেমন ধরো ইন্ডিয়া, ইন্ডিয়া একটা ফেডারেশন, এখানে সরকারের লেয়ার বা স্তর হচ্ছে দুইটা, একটা প্রদেশ, এটা হচ্ছে কেন্দ্র। তো প্রদেশের ক্ষেত্রে 28টা প্রদেশ আছে, 28টা প্রদেশে 28টা সরকার আছে। 28টা সরকার ওই প্রদেশটা কি বলে শাসন করার ক্ষেত্রে সে স্বাধীন, কিন্তু সে সার্বভৌম না, অর্থাৎ সে চূড়ান্ত ক্ষমতা ভোগ করে না। যে ক্ষমতার দ্বারা সে হচ্ছে ওই ক্ষমতার দ্বারা বহির্বিশ্বের সাথে চুক্তি করতে পারবে, ওটা এমন না। ধরো মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি স্বাধীন, কিন্তু বহির্বিশ্বের সাথে তিনি কোনো ডিল করবেন না। তিনি বহির্বিশ্বের সাথে ডিল করবেন না, আমাদের সাথে কোনো চুক্তি হলে উনি করবেন না। যেটা করবে হচ্ছে, এটা হলো নরেন্দ্র মোদী। এখন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গে মমতা, এরকম 28টা রাজ্যে 28টা সরকার, 28টা প্রদেশে 28টা সরকার, আবার তাদের একটা কেন্দ্রীয় সরকার আছে। তো যদি সরকারের এরকম লেয়ার থাকে, রাজ্যের বা প্রদেশের সরকারগুলো স্বাধীন কিন্তু সার্বভৌম না, এমন হইলে এটা বলে প্রদেশ, এবং সরকারগুলো প্রাদেশিক সরকার। আর কেন্দ্রে যে সরকার থাকে তিনি হলেন কেন্দ্রীয় সরকার। কোন রাষ্ট্র যদি ফেডারেশন হয় তখন সেটা ওরা প্র্যাকটিস করে। যেমন যুক্তরাষ্ট্র একটা ফেডারেশন, মানে 50টা রাজ্য আছে। ইন্ডিয়ার একটা ফেডারেশন। ওকে, সো এটা জিকের জিনিস, আজকের এনে কথা না বলেই ভালো হবে। ওকে, তারপরে আসো, আমরা শুরু করব। এখানে আমরা বলবো বানান এবং বানান শুদ্ধি থেকে। আমরা পড়বো হচ্ছে তৎসম শব্দের বানান। এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান পরিবর্তিত থাকবে। তোমার মনে হবে ভাইয়া বানানের রুলস পড়বো, এত এত জিনিস, ক্লাস মনে হয় বোরিং হবে। না, ক্লাস বোরিং হবেই না। ইউ হ্যাভ টু কিছু জিনিস আগে ভাগে বুঝে নিতে হবে, সেই জিনিসগুলোকে একটু দেখো। মনে রাখবা দীর্ঘস্বর, দীর্ঘস্বর, দীর্ঘস্বর মানে হচ্ছে দীর্ঘ ই প্লাস দীর্ঘ উ। এগুলা বহাল আছে হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দে। ভালো মতো বুঝো, জাস্ট 5-7টা কথা বুঝলে তোমার অনেক উপকার হবে। দীর্ঘস্বর মানে দীর্ঘ ই এবং দীর্ঘ উ, এগুলো তৎসম বা সংস্কৃত শব্দ বহাল আছে। এর মানে দাঁড়াইলো
যে দীর্ঘস্বরটা তৎসম বা সংস্কৃত শব্দ ছাড়া অন্য কোথাও হয় না। বুঝতে পারছো? এখান থেকে আমাদের ফাইন্ডিংস, ফার্স্ট অফ অল, যে দীর্ঘস্বর তৎসম শব্দ ছাড়া অন্য কোথাও হয় না। আমি কি বলেছি এটাকে জাস্ট ওয়ার্ড টু ওয়ার্ড এখানে লিখে দাও। দীর্ঘস্বর তৎসম বা সংস্কৃত শব্দ ছাড়া অন্য কোথাও হয় না, লিখে দাও। ইয়েস, হ্যাঁ আমি বুঝতেছি সাব্বির, আমি ব্যাখ্যা দিব। থ্যাংক ইউ, আমরা এখান থেকে শিখলাম। আচ্ছা, তাহলে রস্বস্বর কোথায় হয়? রস্বস্বর, রস্বস্বর মানে হচ্ছে রস্বই প্লাস রস্যউ। এটা দুই জায়গাতে হয়। এটা অ তৎসম প্লাস তৎসম, এটা দুই জায়গাতেই হইতে পারে। এখন খুব সিম্পলি প্রশ্ন আসছে, তাহলে ভাইয়া তৎসম শব্দ অতৎসম শব্দ এটার মধ্যে একটু ডিস্টিংগুইশ করতে পারলে ভালো হইতো। আমরা যদি বুঝতে পারতাম তাহলে খুব উপকার হইতো। বিশেষ করে তৎসম শব্দগুলো কাকে বলে আমি তোমাদেরকে গত ক্লাসে দেখাইছি। তৎসম শব্দ মানে কি? তৎসম শব্দ চেনবার অনেকগুলো উপায় আছে। তার মধ্যে ভাইয়া বলছিলাম যে কোনো শব্দের বানানে যদি ক্ষীয় থাকে, ব্রাহ্মণ লিখতে যেটা এটা থাকে, রি থাকে, রি কার থাকে, মূর্ধন্য থাকে, মূর্ধন্য থাকে, তারপরে র যোগ মূর্ধন্য থাকে। এরপরে ধরো হচ্ছে যদি এই যে দীর্ঘ ই থাকে, তারপরে তোমার দীর্ঘ উ থাকে, এরপরে হচ্ছে তোমার রফলা থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার রেফ থাকে, তারপরে হচ্ছে জফলা থাকে, তারপরে হ দন্তন্য এবং হ মূর্ধন্য থাকে। তখন ওই শব্দটা হচ্ছে তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। তো তৎসম বা সংস্কৃত শব্দের এটা একটা লক্ষণ, এর বাইরে অনেকগুলো লক্ষণ আছে। আমি কিন্তু বলি নাই যে এর বাইরে তৎসম বা সংস্কৃত শব্দ হয় না, বলি নাই, কিন্তু এর বাইরেও হয়। প্রশ্ন হচ্ছে এগুলো থাকলে অবশ্যই তৎসম বা সংস্কৃত শব্দ হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এটা আসলে কি জিনিস। শব্দ ভান্ডার আমাদের পরের লেকচারে আছে, সামনের দিকে তোমরা পাবা। তোমাদের বোঝার সুবিধার্থে ভাইয়া যেখানে মানে যতটুকু দরকার এই জায়গায় মানে এই পয়েন্টে, সেটা তোমাদেরকে একটু আমি ধরাই দিচ্ছি। একটু খেয়াল করো, আমাদের ভাষায় শব্দের যে উৎস, শব্দের উৎস যদি হিসাব করো, এটা 4 প্রকারও বলা যায়, এটা 5 প্রকারও বলা যায়। 4 প্রকার বললেও ঠিক, 5 প্রকার বললেও ঠিক। চলো আমরা এগুলোর সাথে একটু পরিচিত হই। একটা উৎস হচ্ছে তৎসম উৎস। এই তৎসম উৎসটা হচ্ছে সংস্কৃত থেকে হুবহু বাংলায় আসছে, হুবহু বাংলায় এসেছে। তো যেসব শব্দ তৎসম বা সংস্কৃত থেকে হুবহু বাংলায় আসছে এগুলাকে আমরা তৎসম বলি। সংস্কৃত ভাষার সরাসরি শব্দগুলো কোনো পরিবর্তন নাই। যেমন ধরো আমরা এই শব্দগুলোর উদাহরণ বললে আমরা বলবো গ্রহ, তারপরে হচ্ছে নক্ষত্র, তারপরে ধরো হচ্ছে ব্রহ্মাণ্ড, তারপরে এখান থেকে ধরো হচ্ছে ঋণী ইত্যাদি। এই শব্দগুলো তৎসম। আরেকটা শব্দ আছে হলো তোমার তদ্ভব। তদ্ভব শব্দ মানে হচ্ছে আমরা বলবো সংস্কৃত থেকে পরিবর্তন হয়ে, পরিবর্তন কতটুকু? একদম পুরোপুরি। সংস্কৃত থেকে পরিবর্তন হয়ে নতুন রূপে, একেবারেই নতুন হয়ে নতুন রূপে বাংলা ভাষায় এসেছে। বাংলা ভাষায় এসেছে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেগুলো হচ্ছে তোমার তদ্ভব শব্দ। এরা কারা? এগুলা হচ্ছে তোমার একেবারে চেঞ্জ হয়ে যাওয়া শব্দ। যেমন ধরো চাঁদ, তারপরে ধরো হচ্ছে মুখ, তারপরে ধরো হচ্ছে মাথা, তারপরে ধরো হচ্ছে গিয়ে মাছ। এই শব্দগুলো হচ্ছে তদ্ভব। তাহলে আর বাকি দুইটা কি? আসলে বাকি দুইটা তোমার দেখাই। বাকি দুইটার মধ্যে এটাকে এ পাশেই রাখি। আরেকটা হচ্ছে তোমার
দেশি শব্দ। দেশি শব্দ। আর প্রশ্ন করতে পারো দেশি শব্দ কি? দেশি শব্দটা হলো বাঙালি জাতির অনার্য পূর্বপুরুষের ভাষা। দেশি শব্দ হলো, আমি ব্যাখ্যা দিয়ে দিব, খালি দেখতে থাকো। বাঙালি জাতির অনার্য পূর্বপুরুষের ভাষার শব্দ। বাঙালি জাতির অনার্য পূর্বপুরুষের ভাষার শব্দ যেগুলো, সেগুলি হলো দেশি শব্দ। এখন বাঙালি জাতির অনার্য পূর্বপুরুষ কারা? মনে রাখো, মোটামুটি এই দুইটা বড় দাগে, অর্থাৎ এই আর্য প্লাস অনার্য, এই দুয়ে মিলে হয়েছে হলো বাঙালি। এখন অনার্য বলতে কাদেরকে মিন করে? অনার্য বলতে মিন করে অনেকগুলো জাতিকে। এর মধ্যে চারটা হচ্ছে প্রধান জাতি। একটা হলো অস্ট্রিক, বাংলাদেশ বিষয়গুলোতে অলরেডি পড়েছো। একটা হচ্ছে দ্রাবিড়, একটা হচ্ছে নেগ্রিটো, আর এটা হচ্ছে ভোট চিনীয়। ভোট চিনীয় মানে আদি মঙ্গোলয়েড, চাইনিজদের পূর্বপুরুষ। এর বাইরে আরো আছে, যেমন হচ্ছে তোমার কোল, ভিল, তারপরে হচ্ছে গারো, তারপরে মুন্ডা, এমনকি সাঁওতাল, এরাও আমাদের পূর্বপুরুষের তালিকাভুক্ত। আর এখন আমি যে এই যে লিস্টটা দেখাইলাম, এটা তো মূলত অনার্য। তাহলে আর্য কারা? আর্য হচ্ছে ইরানের মানুষ, আজারবাইজান, আর্মেনিয়া, টার্কিশ, প্রাচীন তোমার ইউরাল পর্বতের আশপাশের একটা জাতি, যারা ভারতীয় অঞ্চলে এসেছিল, তাদেরকে বলা হয় আর্য। তো এই আর্য আর অনার্য মিলে বাঙালি হয়েছে। তো আর্যরা এসছিল দূর থেকে, সহজ কথা ইরান অঞ্চল থেকে। আর্যদের আসার আগে অনার্যরা এসছিল এই এলাকায়। সো আর্যদের থেকে বাকিদেরকে আলাদা করার জন্য বাকি সবগুলো জাতিকে আমরা একসাথে অনার্য বলি। তা আমাদের ভাষায় এই অস্ট্রিক থেকে শুরু করে সাঁওতাল পর্যন্ত প্রত্যেকের ভাষার কিছু শব্দ আছে, যেমন করে তাদের জিন এবং ব্লাড আমরা আমাদের বডিতে বহন করি, ঠিক ওই রকম করে এই শব্দগুলোকে দেশি শব্দ বলে। অনেকটা গ্রামীণ গ্রামীণ একটা ফ্লেভার তুমি শব্দগুলোর মধ্যে পাবা। যেমন ধরো হচ্ছে ঢেকি, তারপরে যেমন ধরো আমরা যখন বলি গঞ্জ, তারপরে যখন বলি চুলা, তারপরে যখন পেট বলি, চিংড়ি বলি, ঝোল বলি, ডাব বলি, ঢোল বলি। আমি কিছু লিখে দিই, এ হচ্ছে ঢোল, ডাব, তারপরে ধরো চিংড়ি মাছের চিংড়ি। এগুলো নিয়ে আলোচনা সামনে বিস্তারিত হবে। আর এরপরে শেষে থাকলো হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দ, তো বিদেশি শব্দ মানে বিদেশি ভাষার শব্দ, অর্থাৎ ধরো হচ্ছে আরবি, তারপরে ধরো হচ্ছে ফার্সি, তারপরে ধরো হচ্ছে ইংরেজি, তারপরে ধরো আরো আরো যেসব শব্দ আছে এগুলো বিদেশি শব্দ। এই চারটা উৎসকে আমরা মোটা দাগে পড়তে পারি। পাঁচটা যদি ধরি, পাঁচটা ধরলে সেক্ষেত্রে তৎসমের পরে আরেকটা শ্রেণী আছে, তৎসম থেকে সামান্য পরিবর্তিত, সেটাকে অর্ধ তৎসম বলে। আমরা এখন সেদিকে যাব না, আমরা এখানে থাকি আপাতত। অর্ধ তৎসম নিয়ে যেদিন শব্দ ভান্ডার আলোচনা করবো আরেকটু দেখাবো। এই চারটাও তুমি পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এখন আমি যে বললাম যে দীর্ঘস্বর আর হ্রস্বস্বর, এই দীর্ঘস্বর এই হলো হ্রস্বস্বর। যখন আমরা এগুলাকে ইউজ করি, খুব ভালো মতো বুঝবা, আমরা বলেছি এই দীর্ঘস্বরটা ইউজ হবে কখন? শুধু শব্দরা যদি তৎসম হয়, অর্থাৎ বাংলা ভাষায় যে সকল সংস্কৃত শব্দ আসছে, যদি সেই শব্দগুলোকে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে কেবল এই কথা এটা হইতে পারে। আমি ব্রহ্মাণ্ড শব্দের উপরে বাই এনি চান্স আমি মাত্রা দিয়ে ফেলাইছি, আমি দুঃখিত, আমি এটা ঠিক করে লিখে দিচ্ছি। তোমরা আবার বলবো ভাইয়া ভুল লিখেছে, আমি জানি তোমরা অনেক ব্রিলিয়ান্ট, তোমাদের চোখে এটা পড়ার কথা। বাংলায় এসেছে নক্ষত্র, এরপরে হচ্ছে ব্রহ্মাণ্ড। তো এখন খেয়াল করো, আমরা তৎসম বলতে কি বুঝবো? আমরা তৎসম বলতে বুঝবো বাংলা ভাষার শব্দ যেগুলো সংস্কৃত থেকে আসছে। তাহলে দীর্ঘস্বর দেখলে, এই যে এখানে বলছে দীর্ঘস্বর, অর্থাৎ দীর্ঘ ই এবং দীর্ঘ উ, একমাত্র তৎসম শব্দে দীর্ঘস্বর বহাল আছে। এর বাইরে আরো যে আমরা তিনটা শ্রেণী দেখলাম, তদ্ভব বা খাঁটি বাংলা, এটার নাম খাঁটি বাংলা। আমরা যে দেশি শব্দ দেখলাম আমাদের পূর্বপুরুষের ভাষা, আমরা যে বিদেশি শব্দ দেখলাম, এই তিনটা শ্রেণীতে দীর্ঘস্বর হচ্ছে না, শুধু হ্রস্বস্বর হবে। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, বাংলা ভাষায় যতগুলো শব্দ আমরা ইউজ করি, তাদের মধ্যে দাপট হ্রস্বস্বরের বেশি হওয়ার কথা, না দীর্ঘস্বরের দাপট বেশি হওয়ার কথা? মানে বহুল ব্যবহৃত কোনটা হবে?
দীর্ঘস্বর নাকি হ্রস্বস্বর একটু জানাও তো, দেখি পারো নাকি। থ্যাংক ইউ, ইউ আর সো ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। হ্রস্বস্বরের দাপট হওয়ার কথা বেশি। এখন একজন অত্যন্ত ট্যালেন্টেড মানুষ, উনি প্রশ্ন করেছেন ভাইয়া কুর্নিশ তাইলে এটা তৎসম শব্দ হবে কিনা। কারণ আমরা তো কুর্নিশ আমাদের ভাষায় দেখাচ্ছি, কুর্নিশ ফার্সি শব্দ, এটা তৎসম হবে কিনা। আচ্ছা, উনি মনে হয় ভুলে গেছেন যে ভাইয়া গত ক্লাসে দেখানোর সময় বলছিলাম যে সতর্ক থাকা লাগবে। সতর্ক থাকা লাগবে এই কারণে যে র ফলা দিয়ে যদি গ্রাম লেখা হয়, এখন কাউসার ভাই কইছে যে র ফলা থাকলে সংস্কৃত হয়, তাহলে গ্রাম সংস্কৃত, এর মানে হচ্ছে ইনস্টাগ্রাম যেটা এটাও সংস্কৃত। তাহলে তো ভাই তোরে আমি বুঝাইতে পারবো না রে। এখন কুর্নিশ কথাটাকে তুমি যদি রেফ না ইউজ করো, তোমার কেউ মারবে। তুমি যদি কুর্নিশ এভাবে লেখো কোনো অসুবিধা আছে এখানে হসন্ত দিয়ে? তুমি যদি চুকু না বুঝো যে গ্রাম যদি তৎসম হয়, ইনস্টাগ্রামে কিলোগ্রাম, হ্যাঁ মাইক্রোগ্রাম, মিলিগ্রাম, অল গ্রামস আর ফ্রম সংস্কৃত, তাইলে আমি তোমার কেমনে বুঝাবো? আমি কেমনে বুঝাবো বলো? ও কুর্নিশ তুর্কি শব্দ, আই এম সরি। এখন বিদেশি শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দ না। এখন বোঝার চেষ্টা করো, আমরা বলেছি যে দাপট হবে হলো হ্রস্বস্বরের, দাপট হবে হ্রস্বস্বরের, এটা হচ্ছে একটা এখানকার সিদ্ধান্ত। সেকেন্ড আরেকটা সিদ্ধান্ত আছে, আসো এটা আরো ভয়ঙ্কর এবং সুন্দর সিদ্ধান্ত। মনে করো শব্দটা হলো তৎসম, বুঝছ? তৎসম শব্দ যেখানে হ্রস্বস্বর দিলেও চলবে প্লাস দীর্ঘস্বর এটা দিলেও চলবে, যদি এমন হয় আর কি। কিছু শব্দ আছে হ্রস্বস্বর দীর্ঘস্বর দুটোই হয়। আমি এখানে বলেছি দীর্ঘস্বর কেবল সংস্কৃতে বহাল আছে, আর হ্রস্বস্বরটা ব্যবহার হয়, তৎসম শব্দ ব্যবহার হয়, অতৎসম শব্দ ব্যবহার হয়। খেয়াল করে দেখো, যেটা হ্রস্বস্বর তৎসমের মধ্যে হয়, অতৎসময় হয়। অতৎসম মানে বাকি তিনটাতে হবে, তৎসমেও আছে। আমি কিন্তু এটা বলিনি যে সংস্কৃত শব্দে দীর্ঘস্বর হ্রস্বস্বর হয় না বলিনি, বলেছি দীর্ঘস্বরটা সংস্কৃতের বাইরে হয় না, তবে হ্রস্বস্বর যেটা সংস্কৃতেও হয় সংস্কৃতের বাইরেও হয়। যেমন শ্রেণী কক্ষ, শ্রেণী তোমরা হ্রস্বস্বর দিয়ে লেখো, এটা একটু খেয়াল করে বুঝো এই জায়গাটা, জাস্ট 5 মিনিট লাগবে। এখন এখানে দেখো তৎসম শব্দ, যে সকল তৎসম শব্দে হ্রস্বস্বর দিলেও চলে দীর্ঘস্বর দিলেও চলে, দুটোই কারেক্ট, মনে রাখবা। যদি এমন হয় যে দুটোই শুদ্ধ, মনে করো শব্দটা হচ্ছে তৎসম এবং দুটোই শুদ্ধ, সেক্ষেত্রে এখান থেকে একটা প্রেফার পায়, হ্রস্বস্বর দিলেও চলবে দীর্ঘস্বর দিলেও চলবে, কিন্তু একটা প্রেফার পায়, প্রাধান্য পায়। বলতে পারবা সেটা কোনটা? একটু বলো তো দেখি, কেউ জানলে বলো। দুটোই যদি দিলে বৈধ হয়ে থাকে, একটা যদি প্রেফার পায় তাহলে সেটা কোনটা? ইয়েস, ইয়েস, ভেরি গুড। একটা যদি প্রেফার পায় তাহলে সেটা হচ্ছে হ্রস্বস্বর, দীর্ঘস্বর না। তোমরা আমার আগের কথাটা মনে হয় ধরতে পারো না, যারা দীর্ঘস্বর বলতেছো না বুঝে বলছো। বলছি দীর্ঘস্বরটা তৎসম বা সংস্কৃতে বহাল আছে, যেটা তৎসম তারই নাম সংস্কৃত। আর হ্রস্বস্বরটা তৎসময়ও হয়, তৎসম ছাড়া অন্য যে 3 ক্যাটাগরি সেখানেও হয়, তাহলে হ্রস্বস্বরের দাপট বেশি। ওই দাপট আমি এই কারণে বুঝাইছিলাম যে যদি এমন হয় কোনো শব্দের দুটোই ঠিক আছে, দুটোই শুদ্ধ, তবে সেক্ষেত্রে মনে রাখবা হ্রস্বস্বর প্রাধান্য পাবে, হ্রস্বস্বর প্রাধান্য পাবে। আচ্ছা, বিষয়টা কেমন আসো ব্যাখ্যা করে বলি, উদাহরণসহ ব্যাখ্যা করি না। যেমন ধরো বাংলা একাডেমির বইতে বলা আছে পরিষ্কার, এই পদবী কথাটা দীর্ঘস্বর, পদবী কথাটা হ্রস্বস্বর, বলা হয়েছে এটা প্রাধান্য পাবে বেশি। তারপরে ধরো এই যে এখন শ্রেণী বানানটা হ্রস্বইকার হয়ে গেছে, তারপরে আমি কিংবদন্তির কথা বলছি, কিংবদন্তি হ্রস্বইকার হয়ে গেছে। তারপরে যেমন ধরো খঞ্জনি, এটা হ্রস্বইকার হয়ে গেছে। কথা কি আমার কথা বুঝতে পারছো? মেসেজকে আমি ক্লিয়ার করে দিতে পারছি এ পর্যন্ত? হুড়মুড় করে বলে দাও যে ভাইয়া বুঝতে পারছি, জানাই দাও ইয়েস নট ক্লিয়ার। বিশ্বাস করো, তুমি যদি এই পর্যন্ত বুঝে থাকো, তুমি যে অনেক দূর বুঝে গেছো তুমি নিজেও জানো না। তুমি বানানের একটা বড় অংশকে অলরেডি গ্রিপ করে ফেলাইছো।
তুমি ধরে ফেলছো, তুমি বেসিককে টাচ করে ফেলেছো, এখন খালি ধীরে সুস্থে সামনের দিকে আগায় যাবা। এটা সামনের দিকে গেলে বুঝতে পারবা তুমি কত গুরুত্বপূর্ণ জিনিসকে আস্তে আস্তে বুঝে গেছো। এটা দিয়ে অনেক কিছু হবে। রুমান বলছে আরেকবার, রাশিদুল আরেকবার। আরেকবার মানে ধরো একটা শব্দ আছে, এখানে তুমি রস্বস্বর দিলেও হবে, দীর্ঘস্বর দিলেও হবে, কোনো সমস্যা নেই। তবে সেখানে তোমার রস্বস্বরটা দিলে বেশি ভালো, বাংলা একাডেমি বলছে রস্বস্বর দিতে হবে। যেমন পদবী পদবী রস্বস্বর দিয়ে লিখবা, ঠিক শ্রেণী কিংবদন্তি খঞ্জনী এগুলোতে রস্ব দীর্ঘ দুটোই কারেক্ট, কিন্তু তোমাকে দিতে হবে রস্বস্বর, এটা প্রাধান্য পাবে। এটা এই কথাটাই বলছি, আর কিছু না। এর মানে এখান থেকে আবার বলো উপপাদ্য যদি প্রমাণ করি, শেষ প্রমাণ কি দাঁড়াবে? শেষ প্রমাণ দাঁড়াবে হলো বাংলা ভাষা থেকে দীর্ঘস্বরটা প্রায় বিলুপ্ত হয়ে যাবে। বলো দীর্ঘস্বর বিলুপ্ত হওয়ার রাস্তা হয়েছে কি হয় নাই? কথা বলো। দীর্ঘস্বর আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে নাকি যাবে না? কথা বলো। কথা ক্লিয়ার? দীর্ঘস্বরটা আস্তে আস্তে কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ সব জায়গায় রস্বস্বর চলে আসবে। ইনফ্যাক্ট তোমাদেরকে আমরা উচ্চারণের ক্লাসে গত লেকচারই তো মনে হয় না, গ্রামারের উচ্চারণের ক্লাসে বলছিলাম যে রস্বস্বর আর দীর্ঘস্বরের মধ্যে উচ্চারণে পার্থক্য করা হয় না। অর্থাৎ তুমি নদী লিখতেছো দীর্ঘস্বর দিয়ে, যখন তুমি পড়তেছো তখন রস্বস্বর দিয়ে পড়তেছো। অর্থাৎ দীর্ঘস্বর মানে দীর্ঘ ই আর রস্ব ই উচ্চারণ করার সময় রস্ব হিসাবে হয়, আবার দীর্ঘ উ এবং রস্ব উচ্চারণ করার সময় রস্ব হিসাবে হয়। মানে উচ্চারণ যে দীর্ঘস্বর হলে টান দিয়ে লম্বা করে পড়তে হইব, একালিপ লম্বা করতে হবে, ব্যাপারটা এমন না। দীর্ঘস্বর থাকুক রস্বস্বর থাকুক উচ্চারণে প্রভাব ফেলে না। তো উচ্চারণে যদি প্রভাব না ফেলে এই ঢং করার দরকার কি? একটা রস্ব একটা দীর্ঘ বাদ, আমি নিজেও এটার সাথে একমত, একটা হইলে তো হয়, এসব নাটক করতে কোনো মানে হয় না। বুঝতে পেরেছো কিনা বলো? আহ কুয়াশা বলছে হুড়মুড় কি শব্দের অন্তর্ভুক্ত? হুড়মুড় শব্দদ্বিত্ব। শব্দদ্বিত্ব পড়ানোর সময় বুঝাবো হুড়মুড় কেন শব্দদ্বিত্ব হইল। ওকে। স্বাধীন স্যার একটা কথা বলতাম, বইলা ফেলবেটা, কিছুক্ষণ পরে বললে এই শব্দ আমার সামনে নাও আসতে পারে। আচ্ছা, এগুলা থেকে কেমন প্রশ্ন আসে? প্রাপ্তি না, কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে, বুঝতে পারছো? 11-12টার এমসিকিউর মধ্যে এখান থেকে একটা প্রশ্ন আসে, শিখলে শিখো না শিখলে নেই। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? যদি এই বেসিকটা ধরে থাকো তাহলে আমরা এখন এখানে চলে যাব, নিয়মগুলো পড়ব। পূজার ছুটি পাবা কিনা? পাবা। স্বাধীন স্যার আপনার কি ভুঁড়ি আছে? না না না, হে হে, কোনো ভুঁড়ি নাই, বোকা ছেলে। কিসের ভুঁড়ি? এই যে আমি একদম শুকনা, নো ভুঁড়ি। আচ্ছা, আসো পরের অংশ নিয়ে কথা বলি। রেডি? তৎসম শব্দের বানান এই নিয়ম আছে, দেখো এখান থেকে। যে সকল তৎসম শব্দে রস্বই দীর্ঘ ই রস্ব দীর্ঘ উভয় শুদ্ধ, কেবল সে সকল শব্দে রস্বই বা রস্ব এবং তার কার চিহ্ন ব্যবহৃত হবে। যে নিয়মটা আমি মাত্র বললাম, দুটাই যদি শুদ্ধ হয়, কথা ক্লিয়ার? যেখানে দুটোই শুদ্ধ হয়, সেখানে কি দিতে হবে? রস্বস্বর দিতে হবে। এরপরে দেখো ওই শব্দগুলোর দিকে তাকাও, কিংবদন্তি, খঞ্জনী, চিৎকার, চুল্লি, তরণী, ধমনী, ধরণী, নারী, পুঞ্জি, পদবী, পল্লী, ভঙ্গি, মঞ্জরি, ওড়না, উষা, শ্রেণী ইত্যাদি, লহরী টহরী যা আছে, যে সকল তৎসম শব্দে, শব্দটা তৎসম অর্থাৎ এই শব্দগুলো সবই সংস্কৃত শব্দ। আমাদের ভাষায় প্রায় 44টার মতো সংস্কৃত শব্দ আছে। বলছে যে সকল তৎসম শব্দে রস্ব দীর্ঘ দুটোই চলবে, সে সকল শব্দে রস্বস্বরগুলো প্রাধান্য পাবে। তাহলে তুমি এই যে কিংবদন্তি থেকে শুরু করে উষা পর্যন্ত আমার রুলস এখানে এসে কাজে লাগলো। এরপরে বলছে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এটা আমাদের একটা কমন মিস্টেক, আমরা সারা জীবন ধরে এই মিস্টেক খেলে আসছি। যেমন ধরো আমরা লেখার সময় লিখেছি এরকম, তারপরে পড়ার সময় পড়ছি আদর্শ। ভাইয়া, কোনো বর্ণের উপরে রেফ থাকার অর্থ এই না ওই বর্ণকে ডাবল পড়া লাগবে। যেমন তুমি বফলা মফলার উচ্চারণে পড়ছো যে বফলা কিছু কিছু বর্ণের নিচে থাকলে এটার উচ্চারণ ডাবল হয়। যেমন বিশ্বাস, এখানে তালব্যস্য নিচে বফলা থাকার কারণে বফলা ডাবল হয়ে গেছে, সরি তালব্যস্য ডাবল হয়েছে। তারপরে যে বিশ্ব, তালব্যস্য কি হয়েছে? ডাবল হয়েছে। তারপরে এই যে মনে করো হচ্ছে আত্মা, আত্মা বলে তটা ডাবল হয়েছে, এটা ফলার জন্য হয়েছে। কিন্তু কোনো বর্ণের উপরে রেফ থাকলে ওইটা ডাবল পড়তে হবে, ব্যাপারটা এমন না। এই রেফ যার উপরে অবস্থান তার আগে, বুঝো না এই কথাটা?
অর্থাৎ মূলত এটা হচ্ছে আদর্শ, মূলত কথাটা হচ্ছে আদর্শ। যেমন ধরো হচ্ছে আমি বর্ষা লিখলাম, মূলত তুমি চাইলে কথাটাকে এভাবে তো লিখতে পারবা। এর মানে হলো রেফকে তুমি যার উপরে দেখছো আসলে রেফের অবস্থান তার ঠিক আগে। বুঝছো কিনা আওয়াজ দিয়ে জানাই দাও। বলো তৎসম শব্দ কিভাবে চিনবো ভাইয়া? একটা উপায় তো দেখাইছি, আস্তে আস্তে আরো বুঝাবো। উড়না এবং উষাটা কেন হলো? উড়না এবং উষাতে দীর্ঘস্বর দিয়ে লিখলে কোনো সমস্যা নাই, হ্রস্বস্বর প্রেফার করছে। তুমি উষা দীর্ঘস্বর দিয়ে লেখো, কোনো সমস্যা নেই, সেটাই তো বললাম। এ, বুঝছো? রেফের পরে ব্যঞ্জন বর্ণের কি হবে না? দিতে হবে না। দিতে হবে না মানে তুমি এটারে আদর্শ পড়তে পারবা না, এটা আদর্শ পড়া লাগবে। এটারে বর্ষা পড়তে পারবা না, বর্ষা পড়া লাগবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কুসুম কুমারী দাশের বিখ্যাত কবিতা, কবিতার নাম আদর্শ ছেলে। উনি জীবনানন্দ দাশের মা হন কুসুম কুমারী দাস। আমাদের সময় ক্লাস 3-তে এই কবিতাটা পাঠ্য ছিল। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল কাজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। বুঝছো? আমরা ছোটবেলায় যখন পড়তাম আমরা বলতাম আদর্শ ছেলে, আদর্শ ছেলে। স্টিল সবাই আদর্শ বলে, বাট কথাটা আদর্শ না ভাইয়া, কথাটা আদর্শ। আগে র বলো তারপরে স বলো। এখানে রটা রেফ হয়েছে, রেফ হওয়ার কারণে শটাকে ডাবল বলার কোনো চান্স নাই, ইটস এ মিস্টেক। যেমন এই অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক এগুলো বলাই যাবে না, বলতে হবে অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, কার্য। যদিও কলকাতার দাদাবাবুরা এগুলো বলার সময় এই জায়গায় ভুল বলে, তারা কম্ম বলে, কার্তিক বলে, দুর্গা বলে, এরকম বলে। বলার কারণ এটা অর্ধতৎসম রূপ হিসাবে, সেটা অর্ধতৎসম রূপ, যেদিন পড়াবো সেদিন আবার ধরাই দিব নে। এরপরে দেখো সন্ধির ক্ষেত্রে ক খ গ খ পরে থাকলে পূর্ববর্তী অন্তঃস্থিত মর স্থানে অনুসার হবে। এত বেজারের দরকার কি? একটু খেয়াল করে দেখো, আমি অহংকারের সন্ধিটা করি। এই হলো অহম যোগ কার। এখন বলছে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে, এই যে কটা পরে আছে, যদি খ থাকে, যদি গ থাকে, যদি ঘ থাকে, যে কোনো কিছু একটা থাকলে তুমি সন্ধিবদ্ধ পদটাকে যখন তুমি এক জায়গায় নিবা, তখন যেখানে ম ছিল সেখানে অনুসার হবে। অর্থাৎ হ, এই যে ম ছিল না, এখানে ক থাকার কারণে এটা এই পাশে একটা অনুসার হবে, তারপরে হলো অহংকার। দ্যাটস ইট। এবার বুঝতে পারছো? বাদ বাকিগুলোর ক্ষেত্রে দেখো ঠিক ভয়ঙ্করটা হবে ভয়ঙ্কর, সমযোগ গীত হয়ে গেছে সঙ্গীত, শুভম যোগ কর শুভঙ্কর, এরূপ হৃদয়ঙ্গম থেকে শুরু করে শঙ্কর, সমস্ত কিছু। অর্থাৎ পরবর্তীতে যে এই পাটে যদি ক থাকে, অথবা যদি খ থাকে, অথবা যদি গ থাকে, অথবা যদি ঘ থাকে, তখন এই পাশে যে ম থাকে এই মটা অনুসারে রূপান্তর হয়। যেমন ধরো সমযোগ গীত, আমি করলাম সন্ধি, এ হলো সম আর হইলো গিয়ে গীত, তখন এই গ থাকার কারণে মটা অনুসারে রূপান্তর হবে। অর্থাৎ তুমি যখন লিখবা তখন লেখার সময় এই যে দেখো বাদ বাকি সবই ঠিক আছে, এখানে গীতও ঠিক আছে, আর শুরুর দিকে দন্ত স ছিল সেও ঠিক আছে, তাহলে মটা খালি কি হয়েছে, অনুসারে রূপান্তর হয়েছে। এটুকু বুঝছো? এরপর বলছে যদি সন্ধিবদ্ধ না হয় তখন এই নিয়ম প্রযোজ্য হবে না। যেমন সন্ধিবদ্ধ না হলে ওর জায়গায় অনুসার হবে না, যেমন অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, কঙ্কাল, এগুলো সন্ধিবদ্ধ শব্দ না। কঙ্কালের আতঙ্কের শৃঙ্খলার সন্ধি হয় না। যদি শব্দটা সন্ধি হয়, সন্ধি দিয়ে যদি এটাকে ভাঙা যায়, সেক্ষেত্রে আমরা এই সিস্টেমকে অ্যাপ্লাই করব। আদারওয়াইজ এখানে অনুসার হওয়ার কোনো সুযোগই নেই, হবে। যেমন অঙ্ক, অঙ্গ, গ, এটা যুক্ত ব্যঞ্জনের ব্যাখ্যায়। ক্লিয়ার? কথা বলো, ইয়েস। এরপরে আসো পরের অংশ নিয়ে। তোমরা, আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যেখানে পড়াচ্ছি তোমরা এর অনেক বাইরে, এরিয়ার বাইরে গিয়ে উল্টা প্রশ্ন করতেছো। এরিয়ার ভিতরে থাকো, তুমি দেখো তোমার আলোচনা আসে নাকি। পাকনামি করে মনে করতে পারো কাউসার ভাইকে বেশি প্রশ্ন করতে পারলে ভাই বলবে আমি অনেক ভালো ছাত্র। আরেকদুল আশা বলে আমার নাম বলেন, আল্লাহ তোদেরকে না দেখলে আমি পৃথিবীর কত আশ্চর্য দেখা থেকে বঞ্চিত হইতাম। উদ্ভাস আমাকে সুযোগ করে দিছে, আমি উদ্ভাসের কাছে কৃতজ্ঞ যে পৃথিবীর অষ্টম, নবম, দশম এরকম আশ্চর্যগুলো আমি দেখতেছি। সংস্কৃত ইন প্রত্যন্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ইকার হয়। এই নিয়ম বুঝাইতে গেলে তোমার মাথা হ্যাং হয়ে গিয়া তুমি মনে করো আইফোন থেকে নাইমা শাওমি ফোন হয়ে যাবা। তা আমরা চলো এটাকে সহজ করে ফেলি। যেমন ধরো যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ইকার থাকে, যেমন ধরো হচ্ছে প্রতিযোগী, এবং তুমি যদি শব্দটাকে আবার বাড়াও,
প্রতিযোগিতা করো, তখন এই দীর্ঘ ইকারটা রস্য ইকার হবে। এই হলো প্রতিযোগিতা, এটা হলো ঠিক। শুধু প্রতিযোগী বললে এ পর্যন্ত ঠিক আছে, তা যুক্ত করলে এখন এটা রস্য ইকার হবে, যেটা দীর্ঘ ইকার ছিল। ক্লিয়ার? তারপরে যেমন ধরো হচ্ছে মন্ত্রী, ঠিক আছে, কিন্তু তুমি যখন এখানে সভা যুক্ত করবা তখন হয়ে যাবে এটা রস্য ইকার দিয়ে মন্ত্রিসভা। আচ্ছা, তারপরে যেমন ধরো প্রাণী, ধরো শুধু যখন তুমি প্রাণী বলবা প্রাণী, এই প্রাণীর পরে তুমি যখন এখানে বিদ্যা অ্যাড করবা বিদ্যা, তখন হয়ে যাবে এটা প্রাণী বিদ্যা। তখন কি হয়ে যাবে? প্রাণী বিদ্যা। অর্থাৎ এখানে দীর্ঘস্বর ছিল, এখানে হ্রস্বস্বরে রূপান্তর হয়ে গেছে, ব্যাস। এরপরে যখন ধরো তুমি বললা সে আমাদের এলাকার কৃতি ছাত্র, কৃতি দীর্ঘ ইকার, তারপরে ধরো ত দিছো, এখন হয়ে যাবে কৃতিত্ব। তবে ছোট্ট একটা জায়গা আছে হালকা করে, ওই জায়গায় এই সিস্টেম প্রযোজ্য হবে না। সেটা কোন জায়গা চলো দেখাই দেই, লিখে দিচ্ছি। তবে এই হলো সতীত্ব, তারপরে হলো নারীত্ব, তারপরে হলো কুমারিত্ব। সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব পরিবর্তিত হবে না, পরিবর্তিত হবে না, এটা যা আছে তাই থাকবে। এখন আসো সেটা কিরকম দেখো, লিখলাম আমি সতী, তারপরে তো দিলাম। এখন যেখানে তুমি কৃতিটারে তো দিয়ে কৃতিত্ব, ওই পাশে দীর্ঘ ইকারটাকে এখানে রস্বস্বর বানাই ফেলছিলা, তুমি এখানে আর সেটা করতে পারবা না, তুমি যা আছে তাই রাখবা। তারপরে যেমন ধরো নারী, তারপরে হলো ত, এরপরে যা আছে তাই থাকবে, নারী যেমন এমনই থাকবে নিচে, তো নারীত্ব। এরপরে কি আছে ওই পাশে? কুমারী, এই কুমারী, তার পাশে হলো ত, সুতরাং তোমাকে এখানে রাখতে হবে কুমারিত্ব। এখন তোমাদেরকে এটার উত্তর দিতে হবে যে এগুলোকে কেন চেঞ্জ করা যায় না। দেখি তো কেউ নিয়মটা জানো কিনা, ভাই ব্যাখ্যা দিয়ে দেবো, দেখি কেউ পারো কিনা বলো। এনিবডি? রাব্বি? না রে পাগলা। শরাফ অর্ধেক বলেছ, পায়েল অর্ধেক বলেছ, একটু মানে উত্তরটা একটু পুরোপুরি হওয়া লাগবে। রিফাত বলছে বিদেশি, এই ছেলেটার মাথা একেবারে বালুতে ভরা। হুম, পুরাটা কেউ বলতে পারতেছে না, অর্ধেক সবাই বলতেছে। আচ্ছা, তোমরা অর্ধেক অর্ধেক করে বলছো, আমি জোড়া দিয়ে দিই, ঠিক আছে? আমি জোড়া দিয়ে নিচে লিখে দিচ্ছি। সংস্কৃত, ভালো মতো দেখো, সংস্কৃত নারীবাচক শব্দে সর্বদা দীর্ঘস্বর হবে। তোমরা অনেকে বলছো সংস্কৃত, অনেকে বলছো নারীবাচক, কিন্তু দুইটাকে একত্র করে কেউ বলো নাই আর কি, আমার চোখে পড়ে নাই। সংস্কৃত নারীবাচক শব্দ সর্বদা দীর্ঘস্বর হবে, এই জন্য সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব যা আছে তাই থাকবে, এগুলোর কোনো পরিবর্তন হবে না। এখন বলো, বুঝছো? আওয়াজ দাও, ক্লিয়ার কিনা বলো। জি, সিফাত আছে, অপেক্ষা করেন। গুড। এগুলো কি পরীক্ষায় আসবে? নাফসি, তুমি ক্লাস থেকে বের হয়ে গেলে ভাইয়া অনেক খুশি হব। ভাইয়ের কাছে যদি সুযোগ থাকতো আমি তোমাকে এখন কিক আউট করে দিতাম, তুমি বের হয়ে যাও ক্লাস থেকে, ঠিক আছে? তুমি ক্লাস থেকে বের হয়ে গিয়ে বই পড়ো, অন্য কোনো কাজ করো, তোমার ক্লাস করা লাগবে না আমার সোনা ভাই, যাও। রস্বই দীর্ঘই, হ্রস্ব ও দীর্ঘ, একটু খেয়াল করো এখানে। আবার এটার কি রুলস আসছে, সকল অতৎসম অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল রস্বই দীর্ঘ এবং এদের কার চিহ্ন ব্যবহৃত হবে, এমনকি স্ত্রীবাচক, জাতিবাচক ইত্যাদি শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। দেখো, সকল অতৎসম শব্দ, আমি বলেছিলাম তৎসম শব্দ হলে কেবল দীর্ঘস্বর, আর যদি অতৎসম শব্দ হয়, দেখো অতৎসম মানে তৎসম না। তোমাদের মনে আছে এই রুলটার কথা, এই যে এটার কথা এখানে মনে আছে, অনেক কথা বলেছিলাম এখানে, যে যদি তৎসম হয়, দীর্ঘস্বর হয়, হ্রস্বস্বর হয়,
তখন শুধু রস্বস্বর প্রাধান্য পাবে। এবং এখানে বলেছিলাম রস্বস্বর হবে, এই যে রসই রসৌ অতৎসম তৎসম দুই জায়গাতে হইতে পারে। আর যেহেতু দীর্ঘস্বরটা শুধু তৎসমে হয়, তাহলে যদি অতৎসম শব্দ হয়, শব্দটা যদি অতৎসম হয়ে থাকে, শব্দটা যদি অতৎসম হয়েই থাকে, তাহলে রস্বস্বর গুলো প্রাধান্য পাবে। রস্বস্বর দিয়ে তোমাকে লিখতে হবে। এখন এই কথাটা এখানে আবার দেখো, আমার কথাটা একদম বাস্তবে আবার আসছে। বাস্তবে কোথায় আসছে? ও বিসর্গ নিয়ম আমি ফেলাই দিয়ে সামনে চলে গেছি, আচ্ছা পিছনে আবার যাব। তাহলে দেখো, সকল অতৎসম অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে যদি অতৎসম হয়, মানে যদি শব্দটা তদ্ভব হয়, দেশি হয়, বিদেশি হয়, বা মিশ্র শব্দ হয়। মিশ্র শব্দ মানে হচ্ছে দুইটা ভাষা মিলে বানানো শব্দ। যেমন ধরো আমি বললাম হচ্ছে খ্রিস্টাব্দ, এই যে খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ কথাটার মধ্যে একটা হচ্ছে খ্রিস্ট আর আরেকটা হচ্ছে অব্দ। তারপরে ধরো বললাম হচ্ছে হেড মৌলবী, হেড মৌলবী, তাহলে হেড মৌলবীর হেডটা ইংরেজি, মৌলবীটা ফার্সি। এরকম শব্দকে মিশ্র শব্দ বলা হয়। এখন অনেকে প্রশ্ন করবো, ভাইয়া খ্রিস্ট কথাটা সংস্কৃত থেকে আসে নাই, এটা আসছে ইংরেজি থেকে, জোসেফ ক্রাইস্ট থেকে, তো এখানে কেন মূর্ধন্য ষ দিলেন? এটা তো ভাইয়া দন্ত ষ দিয়ে করা উচিত। হ্যাঁ, আমি তোমার সাথে একমত, মূর্ধন্য ষ তো বিদেশি শব্দ ব্যবহার হয় না, নত্য শতবিধানে বলা আছে। কিন্তু আমাদের বাংলা একাডেমি অনেক ঢং করে গো, এত ঢং করে। তারাই বলছে বিদেশি শব্দে মূর্ধন্য ষ হয় না, কিন্তু খ্রিস্ট শব্দটা বিদেশি, তারপরে মূর্ধন্য ষ দিছে, দিয়া কইছে কি জানো? কইটা নাকি আত্মীকৃত শব্দ। আত্মীকৃত শব্দ মানে হচ্ছে শব্দটা বিদেশিই ছিল, কিন্তু আমরা এটাকে আমাদের করে নিয়েছি, এটা না এখন আমাদের হয়ে গেছে। ঢঙ্গে বা চীনা, এটা আমাদের হয়ে গেছে। আর ঈদ শব্দ কি করছে? তোমার কামড় দিছে না? এই ঈদ শব্দ তোমার কামড় দিছে। তুমি বলতেছো বিদেশি শব্দের বানানায় মূর্ধন্য ষ হবে না, বিদেশি শব্দের বানানায় মূর্ধন্য হবে না। তো খ্রিস্ট শব্দ তো বিদেশি, ইংরেজি থেকে আসছে ক্রাইস্ট, তো সেক্ষেত্রে আবার মূর্ধন্য ষ দিছে, দিয়ে আবার ঢং করে কয় কি, কয় না না না, এটা হইতে হবে। হবে কেন? কয় এটা আত্মীকৃত হয়েছে, এটার বিদেশি নাই, আমাদের হয়ে গেছে। তো এটা আমাদের হয়ে যায়, ঈদ আমাদের হইতে পারে না? উপমহাদেশে মুসলমানরা আসে 712 খ্রিস্টাব্দে, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করছে হাজ্জাজ বিন ইউসুফের তোমার হচ্ছে সময়ে দাহিরকে পরাজিত করে। ভারতের মূল ভূখণ্ডে ইসলাম আসছে 1192 সালে। পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছেন মুয়াজুদ্দিন মোহাম্মদ বিন সাম বা মোহাম্মদ ঘুরি। আর বাংলায় ইসলাম আসছে হচ্ছে তোমার 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। তো আমি যদি বাংলার হিসাব ধরি, 1204-এ বাংলায় আসছে, আর 1600 সালের পরে ইংরেজরা আসছে এখানে। তো 400 বছর পরে যারা আসছে তাদের প্রতি প্রেম উতলায় উঠলো। 400 বছর আগে আসা মুসলমানদের শব্দ ঈদ, এটা তোমার এতই কামড় দিল যে দীর্ঘ স্বর দিয়ে লেখা যাবে না, হ্রস্ব দিয়ে লিখতে হবে। আমরা সব মুসলমান বলতেছি দীর্ঘ স্বর দিলে ঈদের ফিল আসে না, কারণ ঈদ উল ফিতরের বানানটা ঈদ উল ফিতর না। তুমি যখন আরবিতে বলবা, ঈদের যে একটা অ্যাকসেন্ট আছে চাপ দিয়ে, ঈদ উল ফিতর চাপ দিয়ে বলা লাগে, ওই চাপটা দীর্ঘস্বরে আসে, হ্রস্বস্বরে আসে না। তারপরে তারা যুক্তি দেখাচ্ছে, কয় কি, কয় বিদেশি শব্দ, তো ঈদ বিদেশি শব্দ, এই জন্য হ্রস্বস্বর। ঠিক তো? কারণ তুমি নিয়ম দিছো বিদেশি শব্দে হ্রস্বস্বর হবে, কিন্তু খ্রিস্টাব্দের আবার কইতেছে আত্মীকৃত শব্দ। এটা কি ধরনের অবিচার হইল বলো? এটা কি ধরনের দ্বিচারিতা? এটা গ্রহণযোগ্য না। বিদেশি শব্দে সবসময় হ্রস্বস্বর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছো? লেখাটা একটু ক্লিয়ার করবে, করে লিখবেন। লেখা ক্লিয়ার করে লিখবে। আমার লেখা সুন্দর না? মাশাআল্লাহ, ভালো তো, খারাপ কি? তাই হচ্ছে কথা। তাহলে আমরা বুঝলাম সকল অতৎসম শব্দ, যে শব্দগুলো তৎসম নয়, তদ্ভব দেশি বিদেশি বা মিশ্র, সব শব্দে হ্রস্বস্বর হবে। এই যে হ্রস্বস্বর হবে, এর মানে দেখো আরবি কথা থেকে, আসামি কথা থেকে শুরু করে এখানে মূলামূল হিজরি পর্যন্ত সবগুলোতে হ্রস্বস্বর। ওকে, আচ্ছা, এই রুলটা বাদ পড়েছিল, শব্দের শেষে বিসর্গ থাকবে না। আমরা এটা ব্যাখ্যা করেছিলাম, এই যে এটাকে, এই যে ব্যাখ্যা করেছিলাম হচ্ছে এই জায়গায় যদি দীর্ঘই থাকে এবং সেই শব্দকে তুমি আবার লম্বা করো, তাহলে সেটা হ্রস্বস্বরে রূপান্তরিত হয়। এবং একজন প্রশ্ন করেছেন, একজন আল্লাহর ওলি জানতে চাইছে যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কিনা। আল্লাহর ওলি ক্লাসে আসে কিনা আমি জানি না, থাকলে তো কিছুক্ষণ পর দেখবে এখান থেকে প্রশ্ন আসছে না আসে নাই। আর উনি যদি না থাকেন, উনি যদি ওনার খানকায় গিয়ে মনে করো যে বিশ্রাম করতে থাকেন, আরাম ফরমাতে থাকেন ওনার দরবারে, তাহলে তোমরা যারা দেখবা তাকে খবরটা পৌঁছাই দিও যে হুজুর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে আসো যেখানে ছিলাম আমরা, শব্দের শেষে বিসর্গ থাকবে না। এটা মারাত্মক উচ্চমানের রুল, এটা উচ্চমানের রুল। শব্দের শেষে বিসর্গ থাকবে না।
তাহলে বিসর্গ যদি থাকে তাহলে কোথায় থাকবে? যদি শেষে না থাকে তাহলে থাকবে কোথায়? আসো, এটা এখানে একটা কথা, এটাকে 3 লাইনে ব্যাখ্যা করতে হবে। কথা বুঝতে পারছো? এটাকে 3 লাইনে ব্যাখ্যা করব, একটু রেডি থাকো। আসো ব্যাখ্যা করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, বিসর্গ রিলেটেড ঝামেলা। হ্যাঁ, বিসর্গ সম্পর্কিত ঝামেলা। প্রথমে বললাম শব্দের শেষে বিসর্গ থাকবে না। একটা সময় শব্দের শেষে বিসর্গ থাকতো, তাহলে এখন আমি বললাম শব্দের শেষে বিসর্গ থাকবে না, এটাই ফাইনাল কথা। এখন কোশ্চেন আসছে, তাহলে ভাইয়া যদি শব্দের শেষে বিসর্গ না থাকে তাহলে থাকবে কই? হ্যাঁ, থাকবে মাঝখানে। তাহলে এখানে এসে বললাম, দুয়ে বললাম শব্দের মাঝে বিসর্গ থাকবে, শব্দের মাঝে বিসর্গ থাকবে। কিরকম? যেমন দুঃখ, যেমন ধরো অন্তস্থ, বিসর্গ শব্দের মাঝখানে আছে, ভালো মতো বুঝো। শেষে থাকবে না, তাহলে থাকবে কই? মাঝখানে। পরে আবার বললাম না না না, শব্দের শেষেও বিসর্গ থাকতে পারে। এবার আসো, কথা আবার উল্টায় ধরতে হবে। বললাম না, শব্দের শেষেও বিসর্গ থাকতে পারে যদি শব্দটি আবেগ বোঝায়। শব্দটি কি বোঝায়? আবেগ বোঝায়, মানে আবেগ সূচক অব্যয় বা ইন্টারজেকশন যদি হয়। যেমন ধরো, মনে রাখো, এখানে আরেকটা সাইড নোট দিয়ে রাখি, মনে রাখবা বিসর্গ এর উচ্চারণ, বিসর্গ এর উচ্চারণ হ এর মতো। এটা আমার সাথে একটু বলো তো, বিসর্গের উচ্চারণ কিসের মতো? দেখি সবার আগে কে বলতে পারো, বিসর্গ এর উচ্চারণ কিসের মতো? কে পারবা? ইয়েস, তবে অনেকে এখানে ভালো ভালো লোকজন আছো কিছু। গুড, ওয়াও, বিসর্গ উচ্চারণ হয় মতো। চমৎকার, মাশাআল্লাহ। বিসর্গ উচ্চারণ হয় এর মতো। তো সেক্ষেত্রে যেমন ধরো, তুমি কোনো কিছু দেখে বলছো যে বাহ কি সুন্দর, এই কথাটাকে তুমি এভাবেও লিখতে পারবা, এখানে বিসর্গ দিয়ে দাও, এটাকে তোমার পড়তে হবে বাহ কি সুন্দর, এভাবে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেছে? আচ্ছা, তারপরে যেমন ধরো আমি বলতে পারো যে, আমরা সময় বলি না আহ, কি শান্তি। ধরো এখানে এরকম না করে তুমি এখানে দিয়ে একটা বিসর্গ দিয়ে পড়তে পারবা, আহ কি শান্তি। এখন আবার অনেকে এসে বলবে ভাইয়া এটা তো আলাইহিসসালাম, নবীদের নামের পর আমরা বলি আদম আলাইহিসসালাম। না না না, মনে রাখবা বিসর্গ কোনো জিনিসকে সংক্ষিপ্ত করে না। যদি তুমি সংক্ষিপ্ত করতে চাও তাহলে তুমি আ দিয়ে ডট দিবা, এটার নাম হচ্ছে আলাইহিসসালাম। আমাদের প্রিয় রাসূলের যখন আমরা নাম বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমরা দন্ত স দিব, দিয়ে ডট দিব। ডট মানে হচ্ছে তুমি এটাকে সংক্ষিপ্ত রূপে নিয়েছো, বিসর্গ মানে সংক্ষিপ্ত রূপে নেওয়া নয়। সুতরাং নবীদের নাম বলার পরে যে আলাইহিসসালাম বলি, ওটা বিসর্গ দেওয়াটা ভুল, ডট দেওয়াটা ঠিক, মনে রাখো। সো বাহ এটার পড়া হচ্ছে শেষে বিসর্গ দিলে তুমি পারবা। যদি তুমি চাও আর কি যে তুমি এভাবে লিখবা, ওকে, তুমি চাইলে লিখতে পারো, নো প্রবলেম, বিসর্গ শেষে দিতে পারো। তবে একটা সীমাবদ্ধ ক্ষেত্রে, ক্ষেত্রটা হচ্ছে যদি ওই শব্দটা যেটা শেষে তুমি দিতে চাচ্ছ সেটা যদি আবেগ শব্দ হয়, কেবল সেই সময় দিতে পারবে, আদারওয়াইজ নট। বুঝতে পারছো কি পারো নাই বলো? কথা বুঝছো? আহ কি আয়েশ, রাবড়ি পায়েস, বাহ কি ফলার, সবরি কলার। কবিতার নাম কি? নেমন্তন্ন। কথা বলো না কেন? পড়ছো? এই কবিতা পড়ছো? নেমন্তন্ন কবিতা কে কে পড়ছো? তোমাদের সময় কি এটা ছিল? এনিবডি এলস? পড়লে তো ভালো, ভেরি গুড। আমাদের সময় ছিল না, অনেক পরবর্তীতে, এখন বাচ্চাদের জন্য এই কবিতাটা আসছে। যাচ্ছ কোথা, চাংড়ি পুতা, কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে? ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। মানে দেখো খাবারের নামগুলো আসতেছে। তারপর বলছে কি খেতে চাও? ছানার পোলাও। তারপরে বলছে ইচ্ছে কি আর, সে আবার বলছে সরপুরিয়ার। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস, মানে পায়েসও আছে। এই কেবলই? বলছে না না, ক্ষীর কদলি, এটা একটা মিষ্টির নাম। তারপর বলছে বাহ কি ফলার, কি ফলাহার,
আচ্ছা না, সবরি কলা, সবরি কলাও আছে। আচ্ছা এবার থামো, ফজলে আমও, আমও আছে। আমিও যাই, না মশাই তোমার নিয়ে দরকার নাই, আমরা অনেক সময় নিতে চাই না যে একা একা খাবো, ব্যাপারটা অনেকটা এরকম। ওকে, তো এই ছিল কাহিনী। আসলে সামনের দিকে যাব আমরা। এখানে দেখো পদাশ্রিত নির্দেশক টিতে রস্বইকার হবে, এটা আমরা জানি। আর্টিকেলের যে টিটা হয়, পদাশ্রিত নির্দেশক মানে, পদাশ্রিত নির্দেশককে ইংরেজিতে বলা হয় আর্টিকেল। আমরা আগের ক্লাসে এটা পড়েছিলাম। এখানে টিটা খানাখানি, এই টি আমরা যখন ইউজ করি সেটা রস্বইকার দিয়ে হয়। এরপরে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যোজক পদে কি শব্দটি দীর্ঘইকার দিয়ে লেখা হবে, এটা কিছুক্ষণ পরে আমরা একটু সলভ করব। কি বনাম কি, আমি একটা স্লাইড রাখছি তোমাদেরকে, এই কি আর রস্বইকারের কি, এই দুইটা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, এটা এখন আর কথা না বলি, ঠিক আছে, এটা থাকুক, সামনে গিয়ে কথা বলবো। এরপরে যেসব প্রশ্নবাচক ওইটা এখানে আসছে, এটা ওই জায়গায় গিয়ে কথা বলি, নাকি এখানে বলে দিব? এখানে বলে দিই, ওখানে গিয়ে তাহলে আমরা সমাধান দিয়ে দিব না। আসো, মনে রাখবা এই কি প্লাস কি, এই দুটোই প্রশ্ন করতে ব্যবহার হয়, প্রশ্ন করতে ব্যবহার হয়, বাস। এখন আসো, কখন কোন প্রশ্নটা আমরা করি নরমালি। মনে রাখবা উত্তর যদি হ্যাঁ হয় অথবা না হয়, ওই প্রশ্নটা কি দিয়ে করা লাগে। যেমন ধরো এখানে একজনের নাম নিই আমি, এখন কোনো নাম পাচ্ছি না কেন, ধরো নিলাম হচ্ছে, সহজ নাম নাই কেন, এশা। ধরো আমি বললাম যে এশা ভাত খাও কি, এখন ধরো ও উত্তর দিবে হ্যাঁ, কারণ ভাত তো আর সে খায় না, ব্যাপারটা এমন না। এশা ভাত খাও কি, ধরো সে বললো যে হ্যাঁ। এরপরে আমি তার কাছে আবার প্রশ্ন করলাম, পরের কোশ্চেন জিজ্ঞেস করলাম কি ভাত খাও, এখন কি আর সে হ্যাঁ বলবে, না বলবে? না, সে এইভাবে বলে, সে বলবে ভাইয়া পোলাও ভাত খাই। কি ভাত খাও? পোলাও ভাত খাই। তাহলে সে খায় পোলাও ভাত। এখন বুঝে থাকলে বলো, আমি যে এখানে উত্তরটা লিখলাম পোলাও ভাত খাই, এই পোলাও ভাত খাই মানে হচ্ছে উত্তরটা বিস্তারিত। তাহলে উত্তর যদি হ্যাঁ বা না হয় তখন রস্বইকারের কি, আর উত্তর যদি বিস্তারিত হয় অর্থাৎ হ্যাঁ বা না দিয়ে যদি দেয়া না যায় তখন সেটা হবে দীর্ঘইকারের কি। এই হলো উপরে কি ভাত, ভাত খাও কি আর কি ভাত খাও, এই হলো কি এবং কির মধ্যে ব্যবহারগত পার্থক্য। এর বাইরে মনে রাখবা, একটু খেয়াল করো জায়গাটাকে, একটু মনোযোগ দিয়ে দেখো, কঠিন আছে। এই যে শুধু রস্বইকারের কি, এটার নাম হচ্ছে প্রশ্নসূচক অব্যয়। আর যেটা দীর্ঘইকারের কি, এটার নাম হচ্ছে প্রশ্নসূচক সর্বনাম। এটা প্রশ্নসূচক সর্বনাম কেন? কারণ আমি তার কাছে জানতে চাইছি সে আসলে কি খায়। ওই যে সে পোলাও ভাত খায়, তে পোলাওয়ের পরিবর্তে এখানে বসে হচ্ছে কিটা, এই জন্য সর্বনামের কাজ করছে। পাশাপাশি এটা সর্বনামের পাশাপাশি এটা বিশেষণের কাজও করে, বুঝছো? ওই যে বললাম এটা আবেগের কাজও করে। যেমন কি সুন্দর, তুমি যখন এখানে বিশেষণ না বলে ধরো, তুমি যদি এটাকে আবেগ অর্থে ইউজ করতে চাও, যেমন তুমি বলবা কি সুন্দর, অর্থাৎ অনেক সুন্দর। তারপর আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে আমরা বলছি কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো। এই কথাটাকে এখানে এত এত ভাবে আমরা লিখছি আর কি, আর কিছু না। এই যেখানে বলছি সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, যোজক রূপে কি পদটি দীর্ঘইকার দিয়ে লেখা যায়। সর্বনামও হয়, বিশেষণ হয়, ক্রিয়া বিশেষণ হলে এটা ক্রিয়া বিশেষণ হওয়ারও চান্স থাকে, অবশ্যই ক্রিয়া বিশেষণ হয়, যোজকও হয়, বুঝতে পারছো? যোজকও হয়, আবেগও হয়। তাহলে এটা হলো দীর্ঘইকার দিয়ে লেখার সুযোগ থাকে। কথা কি বুঝছো না বুঝো নাই? হ্যালো, ইন্টারোগেটিভ প্রোনাউন, হ্যাঁ ইন্টারোগেটিভ প্রোনাউন। শ্রেণীটা কি ভুল হবে সামিয়া? না, ভুল হবে না, তবে যেহেতু সব জায়গায় রস্বস্বর চলে, মানে একদম প্রচলিত হয়ে গেছে, সেহেতু আর দীর্ঘস্বর দিয়ে লিখো না। যিনি দেখবেন তিনি কাইটা দিলে তোমার কিছু করার থাকবে না, রস্বস্বর দিয়ে লিখো। এরপরে আসো, এখান থেকে গেল আমরা হ্যাঁ বা না নিয়ে বললাম। এরপরে এ এবং এ, এটাকে আমরা ধ্বনীয় বর্ণের মধ্যে একটু দেখছি। এরপর উচ্চারণের মধ্যে এটা আছে, বাংলা এ বর্ণ একার দিয়ে এবং এ এই উভয় ধ্বনি নির্দেশিত হয়, অর্থাৎ এটাকে এমনি তুমি বুঝবা না,
তুমি এখান থেকে এইভাবে বুঝো, মানে তুমি লেখার সময় এ লিখো, পড়ার সময় কখনো এ পড়ো, কখনো পড়ার সময় তুমি এ পড়ো। যেমন ওখান থেকে আবার শব্দ নেও, নিলে বুঝতে পারবো। আমি লিখলাম মনে করো পেশা, যেটা আছে এরকমই, কিন্তু যখন আমি লিখি হচ্ছে খেলা, পড়ার সময় পড়ি হচ্ছে খেলা। এখানে কিন্তু কখনোই তুমি বলো না সে কি গেছে, গেছে বলো না, সে কি গেছে, অথবা গেছে হয়, দেখা হয়, দেখি হয়, গেলে হয়, গেল হয়। বুঝছো কথাটা? অর্থাৎ এই যে এ ধ্বনিটা আছে না, এটা দুই রকমের ব্যবহার আছে, শুধু এ অথবা এ, এটা বলছে। তবে কিছু তদ্ভব এবং বিশেষভাবে দেশি শব্দ রয়েছে যেগুলির এ কার্যত রূপ বহুল প্রচলিত, যেমন ব্যাং, ল্যাঠা, এই শব্দগুলো আছে। কিছু তদ্ভব শব্দ এবং কিছু দেশি শব্দ আছে যেগুলোর মধ্যে তোমার এই এরকম কার দিয়ে রূপটা প্রচলিত হয়। অর্থাৎ আমি বলতেছি জিনিসটা হচ্ছে এরকম, কিন্তু না, জফলার সাথে আকার থাকে, কিন্তু উচ্চারণ করার সময় আমাকে এরকম করে করতে হয়, এটা বলছে আর কি। এমন না যেখানে এ আছে, এমন না যে তুমি কথাটাকে ব্যাং লিখছিলা আর পড়ার সময় তুমি ব্যাং পড়তেছো, ব্যাপারটা এমন না। কথাটা আসলে এমন না, কথাটা আসলে আদতেই এমন। এমন না যে এইটা তুমি লেখার সময় লিখছিলে লেঠা আর পড়ার সময় পড়তেছো লেঠা, এমন না। শব্দটা আসলেই লেঠা, আসলেই ব্যাং। বুঝতে পারছো আমার কথাটা? এখন প্রশ্ন করতে পারো, তাহলে লেঠা মানে কি? সামিয়া, গুল্লি করে দেবো একদম। লেঠা মানে কি? লেঠা মানে হচ্ছে, অনেক সময় আমরা বলি না যে ধের তেরি সব নষ্ট হয়ে গেল, পুরা জল ঢেলে দিল। ধরো তুমি কোন একটা আয়োজন করছো, বন্ধুর বাসায় বার্থডে পার্টি করবা, একেবারে ছাদের উপরে, সন্ধ্যা থেকে পার্টি চলবে, দীর্ঘ হ্যাং আউট, খাবার দাবার, বারবিকিউ মেশিন টেশিন সব রেডি, একটা বিস্তর অবস্থা। মনে করো নাচ হবে, গান হবে, চিল হবে, ব্রো, এমন একটা অবস্থা। তো তখন সব যখন রেডি, বন্ধুর বাবা ছাদু এটা বলছে, কি খবর, পড়াশোনা বাদ দিয়ে সব কি, 15 দিন পরে পরীক্ষা, যাও যার যার বাসায় যাও। তখন কেমন লাগবে? না প্রতিবাদ করতে পারতেছো, না তারে বুঝাইতে পারবা, মাথা নিচু করে চলে আসতে হবে। এই যে পুরো জল ঢেলে দিল, এটাকে বলা হয় লেঠা হয়ে যাওয়া। ভেড়া হলো দেখি লেঠা, একটা প্রবাদ আছে, তোমরা মানুষ কবিতায় পড়েছো এসএসসি তে, মনে আছে কিনা মনে করে দেখো। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেড়া হলো দেখি লেঠা, ভোগা আছে মোর গো ভাগারে গিয়ে, নমাজ পড়িস বেটা। বুঝতে পারছো? তো মোল্লার কাছে ওই যে মসজিদে সেদিন শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব তাই হেসে কুটি কুটি। বুঝছো? মসজিদে কেউ তাবারক দিছিল, তো গোস্ত রুটি অনেকগুলা বেশতি হয়েছে। তো বেশতি হলে সাধারণত আমরা হুজুরকে দিয়ে দিই যে হুজুর আপনি খায়েন। তো হুজুরকে দিয়েছে, হুজুর খুব খুশি, অনেক বেশতি হয়েছে ওই সময়। এরপরে এই পথিক গিয়ে, ক্ষুধার্ত পথিক বলছে, আমি 7 দিন ধরে কিছু খাইনি। হুজুরের মাথায় বাড়ি পড়ছে, কই ভাবছিলাম একা একা ইচ্ছা মতো খামু, এখানে আইসা মাঝখানে বা হাত ঢুকাই দিল, কই থেকে এক ফকির, ভেলা হলো দেখি লেঠা, পুরো জল ঢেলে দিল। এই হচ্ছে লেঠা। বুঝছো না বুঝো নাই? হ্যালো? মানুষ কবিতা, এক্স্যাক্টলি। ব্যাং আর ব্যাং দুটো এক, হ্যাঁ এক, দুটোই এক, সমস্যা নাই। ওকে, নজরুলের মানুষ। তারপরে আসো বিদেশি শব্দের ক্ষেত্র অনুযায়ী এ বা একার ব্যবহৃত হবে। অ্যাকাউন্ট, অ্যান্ড, এটা বিদেশি শব্দের ক্ষেত্রে, এটা তেমন কোনো পার্থক্য নাই। অ্যাকাউন্টের মধ্যে তো তুমি অ্যাকাউন্ট লিখতেছো, শুরু থেকে এটাতে তুমি শুরু করতে পারবা। ধরো তুমি একটা জফলা দিলা, তারপরে আ দিলা, তারপরে কাউন্ট, এটা কি অ্যাকাউন্ট বলবা? না না, তখন তোমাকে প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট এভাবে দিয়েই তোমাকে শুরু করা লাগবে। কথা বুঝছো? আবার তুমি যখন বলবো ভ্যাট, তো ভ্যাট বলার সময় ভ দিবা, জফলা দিয়ে আকার দিয়ে ভ্যাট লিখবা। সো বিদেশি শব্দের ক্ষেত্রে ক্ষেত্র অনুযায়ী কোথায় আমি এরকম করে এরকম এ দিব এবং কোথায় আমি এরকম এ দিব, এটা ডিপেন্ড করে, ম্যাটার করে, এটা বলছে। দেন ও ধ্বনি, এটা খুব সহজ, এটা একবার বললেই হয়ে যাবে। বাংলা অধ্বনির উচ্চারণের বহু ক্ষেত্রে ও এর মতো হয়। শব্দ শেষে যেসব অধ্বনি ওকার দিয়ে লেখা যেতে পারে, তবে বিশেষ ক্ষেত্রে ছাড়া ওকার ব্যবহার করা উচিত নয়। বিশেষ ক্ষেত্রের মধ্যে রয়েছে অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ, বিশেষণ, অব্যয়পদ এবং অন্য শব্দ, যার ক্ষেত্রে ওকার যুক্ত না করলে অর্থ অনুধাবনে বিভ্রান্তি হতে পারে। এখন আমার একটু সমালোচনা হয়ে যাবে এটা আমি যদি করি, কিন্তু না করে পারছি না, আমার করতে হবে, একটু বলতে হবে। নতুন বই যখন, ভাইয়া আজকে ক্লাসটা বেশি ভালো লাগতেছে, কারণ এগুলা একটু একটু পারতাম, থ্যাংক ইউ। এখন বুঝো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওকারের ব্যাপারটা কেন বললাম সমালোচনা হয়ে যাবে? আমরা অহেতুক কিছু জায়গায়
তারপরে সেখানে গিয়ে আড্ডা হলো, সে আমার কাছ থেকে বইটা নিল, তারপরে সে পাখি ধরলো। তো এই ও ও ও ও এসবের কোনো মানে হয় না। এটা একটা মানে সুইট টোন দিতে গিয়ে মেইলি টোন দিয়ে ফেলে। বুঝো না এই কথাটা? শব্দের শেষে কখন ওকার হবে তার কিছু নির্দিষ্ট জায়গা বাউন্ড করে দেয়া আছে, তুমি কখন এটাকে বলতে পারবা। বিশেষ ক্ষেত্র যেটা, সেটা হচ্ছে মূলত অনুজ্ঞাবাচক ক্ষেত্র। আর বিশেষণ অব্যয় যেগুলো, সেগুলো অত খুব শক্তিশালী যেমন না। দেখো, বিশেষণ অব্যয় পদ বা অন্য শব্দ যা শেষে ওকার যুক্ত না করলে অর্থনীতি মানে বিভ্রান্তি হতে পারে, সেটা খুব সামান্য ক্ষেত্রে। আমি একটু বোঝাচ্ছি, অপেক্ষা করো। অনুজ্ঞা কি আসো ক্লিয়ার করে দিচ্ছি। আজকে কতগুলো রুল আসতেছে দেখো। মনে রাখবা, এই অনুজ্ঞা ইংরেজিতে যেটাকে তুমি ইম্পারেটিভ সেন্টেন্স বলছো আর যেটাকে অপটেটিভ সেন্টেন্স বলছো, এটাকে বাংলায় বলা হয় অনুজ্ঞা সূচক বাক্য। দ্যাট মিনস ইংরেজি ব্যাকরণের ইম্পারেটিভ আর অপটেটিভ মানে বাংলায় হলো কোন শব্দ দিয়ে যদি আদেশ, যদি নিষেধ, তারপরে যদি অনুরোধ বোঝায়, তারপরে যদি উপদেশ বোঝায়, তারপরে যদি ইচ্ছা বোঝায় এবং যদি প্রার্থনা বোঝায়, সেক্ষেত্রে এগুলোকে অনুজ্ঞা বলা হয়। ধরো আমরা যদি উদাহরণ দিই, আমি আদেশ করলাম কাউকে, মনে করো যে বই খুলে পড়তে বসো, এই কথাটা ও দিয়ে বলা যায়, এটা বসো এটা ও দিয়ে বলা যায়, এই হলো অনুজ্ঞা। এরপরে রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, এই করোনার মধ্যে আমরা এটা বলতে পারি, মনে করো যে বাইরে খেলা করো না, সেক্ষেত্রে আমরা ও দিয়ে বলতে পারি, কোনো অসুবিধা নেই। সো অনুরোধ, উপদেশ, ইচ্ছা, প্রার্থনা, এই অনুজ্ঞার ক্ষেত্রে শেষে ও থাকতে পারে। এটা হচ্ছে রুলটা, রুলের মূল বক্তব্য হলো এটা। আচ্ছা, অনুজ্ঞা ছাড়া আরেক জায়গায় থাকতে পারে বলছে, কোন ক্ষেত্রে বলছে? তো বিশেষণ বা অব্যয়ের ক্ষেত্রে থাকতে পারে। আচ্ছা, সেটা কি আসো দেখাই। আমি কাল কাল জামা পরবো। এখন দেখো তো, দুইটা কাল হয়ে গেছে, নিশ্চয়ই এখানে একটা কালো রং, একটা আগামীকাল। ইয়েস ও নো? কথা বলো। আমি কাল জামা পরবো, নাকি আমি, অর্থটা কেমন একটা গড়বড় লাগতেছে না? তাহলে অর্থ যদি গড়বড় হয়, এটাকে সমাধান করে দিব। আমি বলবো আমি কাল কালো জামা পরবো। এখন একটার সাথে আমি ওকার যুক্ত করলাম, অর্থ পরিষ্কার হয়ে গেল। আমি আগামীকাল যে জামাটা পরবো সেটার রং কালো। এই যে কালো যে কোনো রঙের নাম, ডেফিনেটলি এটা বিশেষণ হয়। বুঝছো কি বুঝো নাই? যদি অর্থ বিভ্রান্তির মারপেস থাকে, সেক্ষেত্রে একটা ওকার দিয়ে এটাকে আমরা সমাধান করতে পারি। আদারওয়াইজ যেখানে সেখানে মনে চাইলো আর মেরে দিলাম, দিয়ে বললাম এটা ওকার, একটা খুব সুইট একটা সাউন্ড দিল, ব্যাপারটা এমন না। এটা না দেওয়াই ভালো, এটা না দেওয়াই ভালো। ভবিষ্যৎ অনুজ্ঞা শব্দের আদিতে ওকার দেওয়া যেতে পারে, যেমন বলো, বসো, করো। ভবিষ্যৎ অনুজ্ঞার ক্ষেত্রে, ভবিষ্যৎ অনুজ্ঞা মানে ভবিষ্যৎকালের যদি আদেশ হয় সেক্ষেত্রে, আদারওয়াইজ সামনের দিকে ওকার দেওয়ার কোনো দরকার নেই। ওকে, বুঝছো কিনা বলো? আওয়াজ তুলো। টেকনিক্যাল প্রবলেম হচ্ছে সুরাইয়া। হেই ব্রো, হোয়াটস গোয়িং অন? প্রবলেম হচ্ছে? ওরা নাকি শুনতে পাচ্ছে না। এটা ক্লিয়ার। আরেকবার ভাইয়া, ভবিষ্যৎ অনুজ্ঞা মানে কি? অনুজ্ঞা মানে আদেশ করা, যদি ভবিষ্যতের আদেশ হয় আর কি। যেমন কাল একবার বসো আমার সাথে, এই বসো কথাটাকে, ভবিষ্যৎ অনুজ্ঞা মানে হচ্ছে ভবিষ্যৎকালের কোনো আদেশ। অনুজ্ঞা মানে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, সবগুলোই অনুজ্ঞা। এই যে ধরো, এই যে করো, কাল একবার কাজটা করো, শব্দের আদিতে মানে কর সাথে ওকার দিয়ে দিছে, দেওয়া যাবে। কাল একবার তার সাথে গিয়ে কথা বলো, দেওয়া যাবে। কাল একবার আমার সাথে বসো, বলা যাবে। নর্মালি ওকারটা হবে কোথায়? দেখো শেষের দিকে, হলো, কোনো, কেন, শেষে হইছে। তবে বলছে ভবিষ্যৎ অনুজ্ঞা যদি হয়, শুরুর দিকের বর্ণটার সাথে ওকার হইতে পারে, এটা বলছে। যেখানে সেখানে ওকার দেওয়া যাবে না, এতক্ষণ ধরে তো এটাই ব্যাখ্যা করলাম। অনুজ্ঞার ক্ষেত্রে হয় আর বিশেষণ অব্যয়ের ক্ষেত্রে হয়। এরপরে আসো উ এবং অনুসার। এটা খুব চমৎকার। আশা করি আমি তোমাদেরকে রুল ব্যাখ্যা না করলেও তোমরা এখান থেকে পাবা। আই মিন
যদি এই জায়গাটার মধ্যে তাকাও তাহলে হয়ে যাবে। দেখো এখানে আর এখানের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাও কিনা ওইটা পড়ো না, এখানে পড়ো তো। গাং ঢং পালং রং, বাঙালি ভাঙা রঙিন রঙের। বেসিক্যালি হেই এভরিওয়ান, মনে রাখবা যেটা অনুসার সমান সমান এটাই কোনো সমস্যা নাই। তবে শুধুমাত্র যদি প্রত্যয় যুক্ত হয়, প্রত্যয় যুক্ত হলে মনে রাখবা তখন সেখানে হয়, অনুসার হয় না। যেমন তুমি শুধু বললা হচ্ছে রং, অনুসার দিলেও ঠিক, আবার তুমি যদি দেও এটাও ঠিক। এখন তুমি রঙিন লিখতে চাচ্ছ, রঙিন, তো রঙিন তুমি কেমনে লিখবা? তুমি তো অনুসার না দিয়ে লিখবা। রাদার তুমি যদি রেখে এরকম যদি লেখো রঙিন হবে, হবে না, এরকম লিখলে হবে না। সো এমনিতে যেটা অনুসার সেটাই দুটোর উচ্চারণ একই রকম, অং এই টাইপের। কিন্তু যখন তুমি প্রত্যয় দিবা তখন তোমাকে অবশ্যই 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 দিতে হবে। যেমন বাঙালি ভাঙা রঙিন রঙের, বুঝছো? এবার প্রত্যয় বা বিভক্তি যুক্ত হলে সেখানে কি দিতে হয়? সেখানে অবশ্যই দিতে হয়, অনুসার দিয়ে করা যায় না। আচ্ছা ভাই, বইলো কইরো কি আঞ্চলিক ভাষা? হ্যাঁ, এটা আঞ্চলিক কথ্য। বাংলা এবং বাংলাদেশ শব্দে অনুসার থাকবে, এটা সাংবিধানিক। এটা তুমি বলতে পারো যে কেন থাকবে, আপনি না মাত্রই বললেন। তাহলে এখানে বাংলা কথার মধ্যে যদি আমরা এরকম করে দেই, শেষে যেটা যুক্ত হচ্ছে বাংলাদেশে যদি দেই তাহলে হবে না কেন? হ্যাঁ হবে না, কারণ সংবিধানে বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশ বানান অনুসার দিয়ে লেখা। সংবিধানে বলছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। প্রথম যে প্রজাতন্ত্র আছে 1 থেকে 7, সেখানে আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। তাহলে বাংলা বাংলাদেশ ওখানে দিয়া লেখে নাই, অনুসার দিয়ে লিখছে, এই জন্য এটা এরকম থাকবে। এরপরে তৎসম শব্দ হইলে ক্ষীয় হয়। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখে আসছি তৎসম শব্দ চিনবার উপায়। তার মধ্যে একটা উপায় ছিল ক্ষীয় থাকবে। যেমন দেখো ক্ষুধা, খুর, খুর তো চিনো, কেশমুন্ডনের ধারালো অস্ত্র। ছেলেরা আমরা যে শেভ করি সেলুনে গেলে, বা মাথা যে বাচ্চারা মাঝে মাথা কামায় না, ওটাকে খুর বলে। নাপিত যেটা ইউজ করে, অতৎসম হলে সেখানে খ হবে, খিদে খুদ খুদে ইত্যাদি। এরপরে এই খুর হইলে কেশ মাথা কামানোর জিনিস, আর এই খুর হইলে গবাদি পশুর পায়ের শেষ প্রান্ত, মানে যেটা দিয়ে পায়ের মধ্যে মানে মাটিতে যেতে পাড়া দেয় আর কি, ওটা। এরপরে বর্গীয় জ আর অন্তস্থ জ। বলছে প্রচলিত বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষার ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখিত হবে। কাগজ, জাদু, জাহাজ, জুলুম, জেব্রা, বাজার, হাজার, এটা নিয়ে কিছু ঝামেলা আছে। আবার ভয় পাইছে বাংলা একাডেমি, বলছে ইসলাম সংক্রান্ত কয়েকটি শব্দে বর্গীয় জ হয়। তারপরে বলছে যে জ বর্জনীয়, যেমন আজান, অজু, নামাজ, কাজা, জোহর, রমজান। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা বর্জনীয় হইলেও এটা দিয়ে উচ্চারণ হয়। কারণ কি জানো, তুমি লেখার সময় লিখছো এটার এই জটা, এটার উচ্চারণ তো চাপ দিয়ে করতে হয় জ, আর এটার যে উচ্চারণ সাধারণত এটা জ, আবার জ হয় উচ্চারণের ক্ষেত্রে। অর্থাৎ উচ্চারণ করার সময় এই যে অন্তস্থ জ, তার দুইটা রূপ আছে, একটা হচ্ছে অন্তস্থ জর মতো, আর হচ্ছে বর্গীয় জর মতো। তো বর্গীয় জর উচ্চারণ চাপ দিয়ে হয়, তাই না? যেমন জায়গা, এটার উচ্চারণ চাপ দিয়ে হয়, যেমন তোমার হচ্ছে যাতায়াত। আবার এর উচ্চারণ শুধু জ দিয়ে হয়, যেমন জাতা, জাতা। তাহলে এটার উচ্চারণ দুই রকম, এটার মূল উচ্চারণ হচ্ছে জ, এই যে জটার মূল উচ্চারণ হচ্ছে জ, জ, আর ওইটার মূল উচ্চারণ হচ্ছে জ, জ। তো এটাকে দুই ভাবে উচ্চারণ করা যায়, তুমি এভাবে করতে পারবা যেমন যাতায়াত, আবার এভাবেও করতে পারবা জাতা, ওই যে ডাল ভাঙে না ওইটা। তো ইসলাম ধর্ম সংক্রান্ত কয়েকটি শব্দে বর্গীয় জ হয়, বলছে জ বর্জনীয়, বর্জনীয় বলছে, কিন্তু বাস্তবতা হলো বর্গীয় জ দিয়ে এটার উচ্চারণ হয় না। যেমন এটার উচ্চারণ কিন্তু কাজা না, এটার উচ্চারণ হলো কাজা। জোহর না, জোহর। অজু না, অজু। বুঝতে পারছো? অথচ বাংলা একাডেমি এখানে নিয়ম দিয়ে রাখছে, মানে খ্রিস্টাব্দের বেলায় আত্মীকৃত, এখানে আসা বিদেশি শব্দ। ওকে, মূর্ধন্য দন্তন্য, এটা মূর্ধন্য দন্তন্য হচ্ছে নত্য সত্য বিধানে গেলে আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আর এখানে জাস্ট একটু বলে দিই, দেখো অতৎসম শব্দ মানে মূর্ধন্য ব্যবহার করা যাবে না, মানে মূর্ধন্য কেবল সংস্কৃতে হয়। সহজ কথা, মূর্ধন্য কেবল সংস্কৃতে হয়, মূর্ধন্য কেবল কোথায় হয়? সংস্কৃতে হয়। আর তৎসম শব্দে টট ডর এর পূর্বে রাশিকা বর্ণে মূর্ধন্য হয়। এত কিছুর ঝামেলায় আমরা যাবই না। ট, ঠ, ড, ঢ, এরপরে নিয়ম অনুযায়ী কে আসে? মূর্ধন্য আসে না বর্ণের ক্ষেত্রে। তো যুক্ত ব্যঞ্জনে এগুলোর সাথে অবশ্যই মূর্ধন্য বসবে। আবার যুক্ত ব্যঞ্জনে দেখো ত, থ,
দ, ধ, এরপরে কে আসে? দন্তন্য। তো যুক্ত করার সময় এগুলোর পরে দন্তন্য বসে। যেমন এটা দিয়ে তুমি দন্ত লিখবা, গ্রন্থ লিখবা, বন্দি লিখবা, বন্ধু লিখবা, দন্তন্য। তুমি ঠান্ডা লিখবা, লণ্ঠন লিখবা, কাণ্ড লিখবা, মূর্ধন্য। অর্থাৎ বর্ণের সিস্টেমে যার সাথে যে আসে তার সাথে সেই থাকে। আবার বলছি, বর্ণের সিস্টেমে যার সাথে যে আসে তার সাথে সেই থাকে, অন্য কেউ আসে না। এরপরে বলছে কিন্তু অতৎসম যদি হয়, মানে শব্দটা যদি বিদেশি হয়, খেয়াল করো, আমি বলছি তৎসম শব্দের ক্ষেত্রে বলছি এই কথাটা, মূর্ধন্যর সাথে এগুলো হবে। কিন্তু শব্দ যদি অতৎসম হয়, বিদেশি হয়, তখন আর সিস্টেম হবে না, তখন দন্তন্য হবে। যেমন গুন্ডা, ঝান্ডা, ঠান্ডা, ডান্ডা, লণ্ঠন, এগুলো বিদেশি শব্দ। এবং গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আল্লাহর ওলি, উনি আছেন নাকি, ওনাকে ডাকেন, হুজুরের ঘুম থেকে তুলেন, তাকে বলেন যে গত বছরে ঠান্ডা শব্দটা আসছে। ঠান্ডা হিন্দি শব্দ। ঠান্ডা কি শব্দ? হিন্দি শব্দ। এবং এজন্য এখানে দন্তন্য হবে। ওই যে অনেকে তুমি প্রচন্ড কণ্ঠ, কাণ্ড, মুন্ড, দণ্ড, এগুলো সংস্কৃত, কাণ্ড, মুন্ড, দণ্ড, এজন্য মূর্ধন্য। কিন্তু ঠান্ডা বিদেশি হওয়ার কারণে দন্তন্য, এবং উপরে এখানে দেখো মাত্রা আছে। অনেকে এটা সমানে ভুল দিয়ে আসছে, ভাবছে ঠান্ডা দন্তন্যটা মূর্ধন্য, উপরে মাত্রা হবে না, কিন্তু মাত্রা হবে, কারণ এটা বিদেশি শব্দ। এখানে সবগুলো বিদেশি, বিদেশি, তার মধ্যে ঠান্ডা গত বছর আসছে। এই বুঝছো কথা আমার? ওকে। বিদেশি শব্দের মূর্ধন্য ব্যবহারের প্রয়োজন নেই, নত্য শতবিধানের রুল এখানে চলে আসছে। আমরা নত্য শতবিধানে গেলে এটার পড়বো না, টান দিয়ে ছেড়ে দিব। বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহারের প্রয়োজন নেই, সহজ কথা। মূর্ধন্য স কেবল সংস্কৃতে হয়, সহজ কথা, এত পেছানোর কি দরকার? মূর্ধন্য স কেবল সংস্কৃতে হয়, প্লাস এটাও মূর্ধন্য প্লাস মূর্ধন্য স কেবল সংস্কৃতে হয়, বুঝছো? সো শহর থেকে শুরু করে শাল, সরম, বেহেশত, শয়তান, শরবত, নাস্তা, বিদেশি শব্দ। এরপরে এটার নাম হচ্ছে প্রতিবর্ণীকরণ, ইংরেজি শব্দের প্রতিবর্ণীকরণ। এখন দেখো, যদি আমরা দেখি এস এইচ থাকে, যদি দেখি এস আই ও এন থাকে, যদি দেখি টি আই ও এন থাকে, যদি দেখি ডাবল এস আই ও এন থাকে, যদি এগুলো আমরা পাই, তাহলে এটার উচ্চারণ তালব্যস্বর মতো হয়। যেমন দেখো, তুমি যখন লিখো তোমার হচ্ছে মোশন, এই মোশন, টি আই ও এন লিখছো, মোশন। তারপরে তুমি লিখছো মনে করো পজিশন, ও জিশন। তো ডেফিনেটলি এগুলো কি হবে? তালব্যস্বর মতো হবে, স হবে। পসেশন। তারপরে যেমন ধরো তুমি যখন বলা হচ্ছে ক্যাশ, সি এস এইচ, ক্যাশ, তো কি হবে? তালব্যস্য হবে। কিন্তু যদি এমন না হয়, উচ্চারণ যদি শুধু দন্তস্বর মতো আসে, স আসে, তখন সেখানে আমরা কি বলি? পাসপোর্ট, পি এ ডাবল এস, পাস, তারপরে পি ও আর টি, পাসপোর্ট, তখন আমরা আবার শুধু পাস দন্তস্বর মতো বলি। বা যখন ধরো আমরা বলি হচ্ছে বাস, তখন শুধু দন্তস্বর মতো বলি। কিন্তু যখনই শব্দটা হয় মিশন, মিশন, অর্থাৎ এম আই ডাবল এস আই ওয়েন, তো ডাবল এস আই ওয়েন থাকলে তো এটা তালব্যস্যর মতো হয়ে যাবে। এটা কি বুঝো না? বুঝো না? তোমরা তো এগুলো আমার থেকে ভালো বোঝার কথা অ্যাটলিস্ট। শাহরিয়া বলছে ফ্রি মোশন, হ্যাঁ ফ্রি মোশন বাই ফিরোজ। কিংবা আর কিংবা দুটোই কি শিখ না? অনুসারদের লেখা ঠিক। ব্রেক আমরা দিব, এই তো 5 মিনিট পরে দিচ্ছি। যেখানে বাংলায় বিদেশি শব্দের বানান পরিবর্তিত হয়ে দন্ত স, স এর রূপ লাভ করছে, সেখানে স এর ব্যবহার থাকবে। মিশ্রি, পছন্দ, তসনস, মিছিল। অর্থাৎ বিদেশি শব্দ ছিল, পরিবর্তিত হয়ে যেটা ছিল দন্ত স হয়ে গেছে স, সেখানে স সর মতোই থাকবে। এখান থেকে রুল খুব একটা পরীক্ষা আসে না। এরপরে আসো, আমরা কি তাইলে একটা ব্রেক দিয়ে দিই তোমাদেরকে, না? একটা ব্রেক দিয়ে তারপরে কথা বলি। ওকে, কতক্ষণ চাও? আমরা নত্য সত্য বিধানের অনেক কিছু এখানে পড়ে ফেলেছি, বুঝতে পারছো? তো এরপরে নত্য সত্য বিধান আছে, খুব বেশি প্যারা খাওয়ার কিছু নাই। মানে এরপরে আমরা খুব দ্রুত আগাইতে পারবো আশা করছি। তোমাদের সাথে ফিরছি ইনশাল্লাহ 12 মিনিট পর।
ও, ক্যামেরা দেওয়া আছে, শুনতে পাচ্ছ? অনন্যের আবেগ এক কিনা? হ্যাঁ, একই জিনিস। বিদেশি শব্দ যুক্ত বর্ণ। বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়, এগুলো যুক্ত ব্যঞ্জন দিয়ে লিখতে হয়। অর্থাৎ তুমি এখানে স্টেশন তো ভাঙা লিখতে পারবা না, সম্ভব না, যুক্ত ব্যঞ্জন দিয়ে লিখতে হবে। তো বর্ণ ক্ষেত্রে বিশ্লেষণ করা যায়, যদি এরকম না হয় মাঝখানে হয়, সেক্ষেত্রে তুমি চাইলে ভেঙে লিখতে পারো। তুমি মার্কস কথাটাকে চাইলে এরকম করেও লিখতে পারো, আবার ইসরাফিল বা ইসরায়েল কথা এগুলো চাইলে ভেঙেও লিখতে পারো, এটাই বলছে। এরপরে হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে, মানে হসন্ত দেওয়ার দরকার নাই। তুমি এখানে হসন্ত দিলেও পড়বা কলকল, না দিলেও পড়বা কলকল। হর্ষ চিহ্ন এবং ঊর্ধ্বকমা দুটোই। ঊর্ধ্বকমা মানে হচ্ছে যে আই উইল, এটাকে যখন আমরা আই দিয়ে এরকম করে দিই আইল, এই জায়গাটা আর কি, এটাকে ঊর্ধ্বকমাটাকে যথাসম্ভব বর্জন করতে বলছে। বাংলার ক্ষেত্রে আমরা বাংলা এগুলো দিতাম, এগুলো যথাসম্ভব বর্জন করবা। তবে যদি অর্থ বিভ্রান্তির সুযোগ থাকে, যেমন এটা জমিতে যদি উচ্চারণ করো হর্ষ চিহ্ন না দিলে পড়বে বাহ, কিন্তু তুমি বোঝাতে চাচ্ছ বাহ, সেক্ষেত্রে তোমার কি করতে হবে? হর্ষ চিহ্ন দিতে হবে। এরপরে যে ঊর্ধ্বকমা বর্জন করতে হবে, এখানে ঊর্ধ্বকমা ছিল, হ্যাঁ, যেমন এই যে দুই, তারপরে হচ্ছে জন, এই দুই জন কথাটা সংক্ষিপ্ত হয়ে একটা দু, তারপরে জন, মানে এই যে রস্বইটা উঠে গেল আর কি, ঠিক আছে, এই জন্য এটা বাদ দিতে হবে। এরপরে আসো সমাসবদ্ধ শব্দগুলো যথাসম্ভব একসাথে লিখতে হবে, যেমন দৃষ্টপূর্ব, নেশাগ্রস্ত, পিতা পুত্র। তোমরা বানানের রুলসে জানো যে সমাসবদ্ধ শব্দকে আলাদা করা যায় না, একসাথে লিখতে হয়। তবে যদি দরকার হয় দ্বন্দ্বের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে, তুমি চাইলে এটাকে কি করতে পারো? আলাদা করে লিখতে পারো, যেমন জল, স্থল, আকাশ, বাতাস, বাপ বেটা, এমনটা করা যায়। তবে নর্মালি এটাকে আলাদা করার কোনো সুযোগ নেই। যেমন তুমি সিংহাসনকে আলাদা করতে পারো না, সংবাদ বিষয়ক পত্র, সংবাদপত্র, এটাকে তুমি আলাদা করতে পারো না, একসাথে রাখতে হবে। এরপরে বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সঙ্গে যুক্ত হবে না, অর্থাৎ এই ভালো আর দিন তার মাঝে স্পেস থাকবে, কারণ বিশেষণটা ভালো। লাল আর গোলাপ তার মধ্যে স্পেস থাকবে, সুনীল আর আকাশ তার মধ্যে স্পেস থাকবে, সুনীলটা বা লালটা ভালোটা বিশেষণ, তাই স্পেস রাখতে হবে। নাবাচক এবং নিবাচক, এ দেখো নাটা আলাদা হবে, নিটা একসাথে হবে, রুল পড়ার দরকার নেই। এখানে দেখো নাটা আলাদা, নিটা একসাথে। করিনি, খাইনি, যাইনি, বলিনি একসাথে। করি না, খাই না, দেখি না, যাই না, এটা আলাদা করে হবে। এছাড়া শব্দের পূর্বে নাবাচক উপসর্গ না উত্তর পদের সঙ্গে যুক্ত থাকবে, যেমন নাবালক, নারাজ, না হোক। অর্থাৎ শব্দের শুরুতে যদি হয় উপসর্গ হিসাবে, উত্তর পদের সঙ্গে এটা যুক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ শুরুর দিকে থাকবে। অর্থ পরিস্ফুট করার জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন অনুভূত হলে না এরপর হাইফেন ব্যবহার করা যায়, যেমন না বলা কথা, না গোনা পাখি, না শোনা কথা। এখন তুমি যদি এটাকে হসন্ত তুলে দাও, সরি হাইফেন যদি তুলে দাও, তাহলে এটা কি হবে? এটা হবে এরকম, নাবলা কথা। তো তুমি তো নাবলা কথা বোঝাতে চাচ্ছ না, তুমি বোঝাতে চাচ্ছ না বলা কথা। তো এই হলো না হসন্ত, তারপরে হলো বলা, না বলা কথা। এই অধিকন্ত অর্থে ব্যবহৃত ও প্রত্যয় শব্দের সঙ্গে কার চিহ্ন রূপে ব্যবহৃত না হয় শব্দের, আচ্ছা এটা তোমাদেরকে ভাই লগ্নকে বুঝাই দিছি, যে এই রস্বই এবং রস্ব ও যেটা, হ্যাঁ, এটা যখন লগ্নক হবে, তুমি যখন বলবা যে আজও আমি তাকে মনে রেখেছি, এটা হচ্ছে এটা। আর তুমি যখন অধিকন্ত বলবা, চাপ যখন দিবা, বলক যখন করবা লগ্নকের, বলক মানে বুঝাইছিলাম আগের ক্লাসে, দেখো যখন তুমি অর্থকে শক্তিশালী করবা তখন সেটাকে আলাদা রাখতে হবে, অর্থাৎ আজও আমি তোমার কথা মনে রেখেছি। আলাদা যখন তুমি শক্তিশালী করবা ওটা আলাদা হবে, ঠিক এখানেও এরকমই রসইটা আলাদা হবে। আমি কি তোমাদের বোঝাতে পারছি কথাটা? ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নাম এই নিয়মের আওতাভুক্ত নয়, অর্থাৎ এই দুইটা রুলের সাথে ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থার নাম হবে না। কোনো মানুষের নাম যদি হয় তুমি এই নিয়ম মানতে হবে না। এরপরে জ ফলা, দেখো শব্দের যদি বিশেষণ হয় আর সেই শব্দের শেষে অক্ষর যদি র ফলা বা রেফ থাকে, তো ওই শব্দের বিশেষে পরিণত হতে গেলে জ ফলার দরকার পড়বে। তো এই জায়গাটা এইভাবে না বুঝে আমরা একটু সহজ করে বুঝি। মনে রাখো এই জায়গায় দেখো প্রয়োগ উপপ্রয়োগে এটা তোমাদের দরকার হবে। মনে রাখবা এই হচ্ছে দরিদ্র, এটা বিশেষণ। তো তুমি যদি এটাকে বিশেষ্য করতে চাও তাহলে করবা হচ্ছে দারিদ্র।
তখন জফলা লাগবে। এখন বুঝছো, এই যে দরিদ্র, এটা দারিদ্র। সো দরিদ্র বিশেষণ থেকে যদি বিশেষ্য করো তখন জফলার ব্যবহার হবে। ঠিক ওই যে বিচিত্র আর বৈচিত্র্য, ঠিক সমর্থ আর সামর্থ্য, ঠিক দীর্ঘ আর দৈর্ঘ্য। এই যে দীর্ঘ, এটা বিশেষণ। তুমি যদি বিশেষ্য করতে চাও দৈর্ঘ্য, তখন থেকে দিতে হবে শেষে একটা জফলা দিতে হবে। এই হচ্ছে কথা। বিভিন্ন কারণে আরো অনেক বিশেষ্য পদের বানানেও জফলা দিতে হয়, যেমন অসামঞ্জস্য, ঐকম, এগুলো বানান গঠিত বিষয়। এই জফলার সাথে এই জফলার কোনো রিলেশন নাই, আলাদা জিনিস। বিশেষণের ক্ষেত্রে এমন বহু শব্দ বা পদ আছে এখানে জফলা প্রয়োজন নেই বানানের জন্য। ভোজ্য, বরেণ্য, ভোগ্য, এটার কোনো আলাদা ব্যাখ্যা কোনো দরকার হয় না। খণ্ডত, পূর্ণত, শব্দের শেষে যদি কৃত, চিত, জিত, বিদ এই কথাগুলো আসে সেক্ষেত্রে খণ্ডত দিতে হবে। যেমন বিশ্বজিৎ, ত হবে না। জগৎ, ত হবে না। পুত্রবৎ, বত আসছে, এই যে অত, বত, সাত থাকলে জফলা হবে। অন্য ক্ষেত্রে ত হবে। যেমন আমি বললাম আলোচিত, আমি বললাম আলোকিত, এ আলোকিত, আলোচিত, এখানে এজল তো। কিন্তু যদি এমন হয় বিশ্বজিৎ, ধরিসাৎ, আত্মসাৎ, দণ্ডবত, সেক্ষেত্রে খণ্ডত হবে। কি বনাম কি, এটা সমাধান তোমাদেরকে ভাইয়া দিয়েছি। এই কি হবে যদি তুমি প্রশ্ন করলে উত্তর বিস্তারিত আসে সেক্ষেত্রে, আর এই কি হবে যদি প্রশ্ন করলে উত্তর হ্যাঁ বা না আসে এই ক্ষেত্রে। তো আশা করি এই জায়গাটা তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। এটা অলরেডি আমি সমাধান তোমাদের দিয়ে দিছি। ঠিক একইভাবে বাংলা বনাম বাংলা, সবই ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তবে এই বানানটা চলে, আর বাংলার ক্ষেত্রে এই বানানটা চলে না। তবে যখন প্রত্যয় আসে নর্মালি প্রত্যয়ের ক্ষেত্রে ও দিতে হয়, প্রত্যয়ের ক্ষেত্রে ও দিতে হয়। যেমন আমরা যখন রঙিন লিখি, রঙিন, সেক্ষেত্রে আমরা ও দিয়েই লিখি। তারপরে তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ শব্দগুলোর দিকে একটু তাকাও। আমরা এই যে অতিথি এখান থেকে শুরু করলাম, এরপরে আমরা এখানে তোমার হচ্ছে এই যে সান্ত্বনা পর্যন্ত, এখানে কিছু শব্দ আমরা তোমাদের দিয়ে দিছি বিগত বছরের প্রশ্নকে আলোচনা করে করে। এখানে যতগুলোকে আমরা মনে করেছি খুব বেশি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমরা এগুলোকে সামনাসামনি এখানে নিয়ে আসছি। একটু প্র্যাকটিস করতে পারবা? দেখা যাচ্ছে ঠিকঠাক? শুনতে পাচ্ছ? রঙিন, কামরুল, এত পাকনামি করার কি দরকার? ওকে, আসো আমরা প্রশ্ন নিয়ে একটু কথা বলি। নিচের কোন বানান গুচ্ছ শুদ্ধ? নিঃশ্বাস লঙ্ঘন, অহংকার, এটাই তো। আর নিচে যাবো কেন? বাকিগুলো ভুল। নিস্তব্ধ, এই যে ভুল। এরপরে দেখো কোনটি শুদ্ধ? সুকেশিনী, নিরহংকারী, সক্ষতা, ইতপূর্বে। এটা নিরহংকারী হয় না, নিরহংকার, সক্ষ হয় ইতপূর্বে। এটাও ঠিক আছে, সুকেশিনীও ঠিক আছে। তো এটাও ঠিক, এটাও ঠিক, দুটো নিলাম। কোন গুচ্ছটি শুদ্ধ? কর্ম, প্রায়শ, কাহিনী, ঠান্ডা। এই যে ডিউ এতে আসছে 22-23-এ, বুঝছো? কাহিনী ঠান্ডা। কোন বানানটি শুদ্ধ? বুদ্ধিজীবী, মরিচিকা, পূর্বাহ্ন, শ্রী আত্মা। মরিচিকা। বুদ্ধিজীবীতে পরের দুটো দীর্ঘইকার হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বানান হয় 36 সালে, 1936। এই প্রশ্ন অনেক জায়গায় আসছে। নিবেদনের সিদ্ধ নিয়মটি কোন জাতীয় শব্দের বানানের জন্য প্রযোজ্য? তৎসম। নিচের কোন শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত? সমীচীন, সংস্কৃত। নির্নিমেষ, অপরাহ্ন, মুমূর্ষু, এইটাও সংস্কৃত, তবে বানানগুলো ঠিক আছে। অপরাহ্নের ক্ষেত্রে মূর্ধন্য হয়, নিচে হয়। আর মুমূর্ষুতে মনে রাখবা রস্যকার, দীর্ঘকার, রস্যকার। নিচের কোন বানান গুচ্ছের সবগুলোই শুদ্ধ? অর্জন, খঞ্জনী, কিংবদন্তি, কার্তিক, নিস্তব্ধ, বস্তুত, অহংকার, আকাঙ্ক্ষা, অঙ্ক, ইতস্তত, ভাঙ্গা, রঙ্গিন। অহংকার, আকাঙ্ক্ষা, অঙ্ক। প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করেন বাংলাদেশ সরকার, এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি। বাংলা একাডেমি। শুদ্ধ বানান কোনটি? অপরাহ্ন, দুর্নীতি, নিষ্ফল, পরিণাম। অপরাহ্ন, কারণ দেখো নিচে আছে এই জন্য। কোন বানানটি শুদ্ধ? প্রতীয়মান, মৃয়মান, মৃন্ময়, উত্তরায়ণ। মৃয়মান, এটা শুদ্ধ। তারপরে এখান থেকে ভবিষ্যৎ, ভৌগোলিক, যক্ষা, যশলাভ, সদ্যজাত, স্বায়ত্ত শাসন শুদ্ধ, অভ্যন্তর শুদ্ধ, জন্মবার্ষিক শুদ্ধ। স্বায়ত্ত শাসনের পরের বার আর বফলা হয় না। এরপরে আসো সমীচীন, কণ্ঠ, মাস্টার, অঞ্জলি, প্রতিযোগিতা, স্বাদেশিক, সহযোগী, শিরশ্ছেদ, গুঞ্জরণ। এই যে সহযোগীটা ঠিক আছে, কিন্তু তা বললে রস্বইকার হয়ে যাবে, ঠিক না? সহযোগী দীর্ঘকার দিয়ে ঠিক আছে। নিচের কোনটি অশুদ্ধ? পিপিলিকা, বিদ্রুপ, শিরশ্ছেদ, বৃশ্চিক। পিপিলিকা। এরপরে আসো কোনটি শুদ্ধ? মন্ত্রী পরিষদ, রস্বইকার হবে। নিম্নের কোন বাক্যটি শুদ্ধ?
অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, প্রতির পরে ঘরে ঘরে বহু বচন। সাবধানতা, সে আরোগ্য লাভ করেছে, হ্যাঁ আরোগ্য লাভ করেছে ঠিক, আরোগ্য হয়েছে ভুল, আরোগ্য হওয়া যায় না, আরোগ্য আল্লাহ দিলে পাওয়া যায়, লাভ করা যায়। কোন বানানটি শুদ্ধ? সরস্বতী, এটা শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা, 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 শুশ্রূষা। কোন নিচের কোন বানানটি শুদ্ধ? মুহূর্ত, 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 রস্যকার দীর্ঘকার, রস্যকার দীর্ঘ, এই যে রস্যকার তারপরে দীর্ঘকার।